আজকে হচ্ছে 17ই সেপ্টেম্বর 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 59তম ক্লাস এবং দণ্ডবিধির একাদশ ক্লাস অর্থাৎ 11তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের সাজেশনের যে 16 নম্বর প্রশ্ন, যে অপরাধমূলক অনধিকার প্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাসকে সংজ্ঞায়িত করুন। আর অপরাধজনক অনধিকার প্রবেশ কোন অবস্থায় একটি গৃহভঙ্গ এবং সংগোপনে গৃহে অনধিকার প্রবেশে পরিণত হয়। তো এটা এই প্রশ্ন, এবং খতে আছে, বিতে আছে যে এই রিলেটেড একটা সমস্যামূলক প্রশ্ন। তো আমরা উত্তরের শুরুতে দেখেন বেশ কয়েকটা লাইন বলা আছে, এটা আমাদের প্রশ্নের অংশ না, বাট আমরা অপরাধমূলক অনধিকার প্রবেশ বোঝার জন্য এই জিনিসটাকে আমরা দেখবো আর কি। এটা প্রশ্নে লেখা লাগবে না, বাট আমরা একটু দেখি। প্রথমে একটু শুনেন যে একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির দখলীয় কোনো জমিতে প্রবেশ করে, তখন সেটাকে বলে অনধিকার প্রবেশ, শুধু ট্রেসপাস। ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আপনারে কুকুরে তাড়া করলো, আপনি কুকুরের হাত থেকে বাঁচার জন্য আলম খান গেট দিয়ে জাকারিয়ার বাড়িতে ঢুকে পড়ছে। তাহলে জাকারিয়ার বাড়িতে আলম খান যে ঢুকছে, আলম খান কিন্তু জাকারিয়ার অনুমতি নেয় নাই। তাহলে এখানে আলম খান যেটা করেছে সেটা হলো ট্রেসপাস, অনধিকার প্রবেশ। এটা কিন্তু অপরাধমূলক অনধিকার প্রবেশ হয় নাই। শুধু অনধিকার প্রবেশ কোনো অপরাধ না। শুধু অনধিকার প্রবেশের কোনো সংজ্ঞা আমাদের দণ্ডবিধিতে প্রদান করা হয় নাই। যখন আপনি অনধিকার প্রবেশটা করবেন অপরাধ সংগঠনের ইচ্ছায়, তখন সেই ট্রেসপাস হয়ে যাবে ক্রিমিনাল ট্রেসপাস। ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আপনি একজনের বাড়িতে ঢুকেছেন তার অনুমতি ছাড়া, তার বাসার কাঁঠাল চুরি করার জন্য, বা তার বাসায় ইট দিয়ে তার কাজ ভাঙার জন্য, বা তাকে অকথ্য ভাষায় গালাগালি করার জন্য। তার মানে আপনি তার বাসায় তো ঢুকেছেন একটা অপরাধ সংগঠনের অভিপ্রায় এবং তার অনুমতি ছাড়া। তখন প্রথমত এটা হচ্ছে ট্রেসপাস। যেহেতু অপরাধ সংগঠনের অভিপ্রায় আপনি প্রবেশ করেছেন, তখন সেই ট্রেসপাসটা হয়ে যাবে কি ক্রিমিনাল ট্রেসপাস বা অপরাধমূলক অনধিকার প্রবেশ। তাহলে আমরা একটু আমাদের স্ক্রিনে দেখি, দেখেন যে আমাদের প্রথম দেখেন অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 441 ধারায়। তাহলে এটারও আবার কি, এটা সংজ্ঞা কিভাবে দেওয়া যেতে পারে আমি একটু বলি। যে যখন কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তির দখলীয় ভূমিতে প্রবেশ করে তার অনুমতি ছাড়া, কোনো অপরাধ সংগঠনের অভিপ্রায় বা অনুমতি নিয়ে, প্রথমে অনুমতি নিয়েছিল, বললো যে আমি কি আপনার বাড়িতে আসতে পারি, আসতে বসলেন, বাট তারপরে আপনার মনে অপরাধ সংগঠনের অভিপ্রায় হয়েছে, যে আপনি তার যার বাড়িতে গেছেন তার বাড়িতে চুরি করলেন, বা তারে অকথ্য ভাষায় গালাগালি করলেন, তারে আঘাত করলেন। তখন আপনি প্রবেশটা করছিলেন আইনগত ভাবে, কিন্তু আলটিমেটলি আপনি করছেন কি বেআইনি কাজ। তখন সেটা হয়ে যাবে অপরাধমূলক অনধিকার প্রবেশ। তো আমাদের দণ্ডবিধিতে শুধু অনধিকার প্রবেশের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 441 ধারায়। আচ্ছা, এরপরে দেখেন, যখন আপনি ধরেন তার জমিতে প্রবেশ করছেন, এটা তো অপরাধমূলক অনধিকার প্রবেশ হলো। যখন আপনি তার ঘরে প্রবেশ করবেন, তার সামনে দিয়ে, মানে ঘরে সে দেখতেছে তার ঘরে প্রবেশ করছেন, তখন সেটা হয়ে যাবে অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ। এতে দেখেন 442। তাহলে শুধু জমিতে প্রবেশ করছেন অনধিকার প্রবেশ, যখন তার ঘরে প্রবেশ করেন তখন অপরাধমূলক অনধিকার কি গৃহপ্রবেশ, হাউস ট্রেসপাস। অপরাধমূলক অনধিকার প্রবেশ বলে ক্রিমিনাল ট্রেসপাস, আর অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ বলে হাউস ট্রেসপাস। তাহলে শুধু অপরাধমূলক অনধিকার প্রবেশ আছে কততে? 441। আর অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ আছে কততে? 442। এবং 42-এর মধ্যে কিন্তু 41-এর উপাদান আছে, বুঝেন কিনা? 41-এর মধ্যে 42-এর উপাদান নাই, কিন্তু 42-এর মধ্যে কি 41-এর উপাদান আছে। পরেরটা দেখেন, যখন আপনি তার কোন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে একজনের জমিতে প্রবেশ করলেন, এখন ঘরে প্রবেশ করছেন কিন্তু সংগোপনে, মানে হচ্ছে গোপনে, কেউ আপনাকে দেখে নাই। এই যে দেখেন, সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ ধারা কত? 443। তাহলে আমার মনে রাখতে হবে এইভাবে, প্রথমে জমিতে ঢুকলাম ক্রিমিনাল ট্রেসপাস 441, তারপর গৃহে ঢুকলাম 400 কত অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ, এটা হলো 442। আর সংগোপনে আহ অপরাধমূলক অনধিকার
প্রবেশ 400 কত 43। এই সংগোপন মানে হচ্ছে লুকায়িত, লার্কিং হাউস ট্রেসপাস বলে, ইংলিশে বলে লার্কিং হাউস ট্রেসপাস। লার্কিং, LURKING, লার্কিং হাউস ট্রেসপাস। এখন আপনি সংগোপনে ঘরে ঢুকছেন বাট রাতের বেলায়, সংগোপনে ঘরে ঢুকছেন বাট কি রাতের বেলায়, তখন সেটাকে বলে রাতে সংগোপনে অপরাধমূলক অনধিকার, সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ লেখেন। এটা কত 400 কত 44। তাহলে আপনি 43-এর কাজটা যখন করবেন কখন রাতের বেলা, তখন সেটাকে বলে রাতে সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ বা গৃহপ্রবেশ। এটা আছে কততে 444। এখন এই 444-এর মধ্যে কিন্তু 443 আছে, 442 আছে, আবার কত 441-এর উপাদানও আছে। তাহলে আমার মনে রাখার কিন্তু সহজ যে সিস্টেম, আমি শুধু জমিতে ঢুকছিলাম অপরাধমূলক অনধিকার প্রবেশ 441, ঘরে ঢুকছি 442, ঘরে ঢুকছি গোপনে 443, ঘরে ঢুকছি গোপনে রাতের বেলায় কত 444। ধন্যবাদ। এখন দেখেন অপথে অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশ বলে, এটাকে বলে হাউস ব্রেকিং বলে 445। এটার আরেকটা বাংলা হলো ঘর ভেঙে প্রবেশ করা, শীত কেটে প্রবেশ করা, অপথে গৃহপ্রবেশ করা। আপনি গৃহে ঢুকছেন বাট অপথে, অপথে মিনস আপনি আহ, দরজা ভেঙে ঢুকছেন, জানালা যে বাংলা সিনেমায় যেরকম শাড়ি দিয়ে পেয়ে ওঠে, তারপরে আপনার লাইন যে মানে আপনার যে পাইপ পেয়ে ওঠে, তারপরে আপনি জানালা ভেঙে ঢুকছেন, কেউ দরজায় দাঁড়ানো ছিল তাকে ঘুষি দিয়ে তাকে মেরে ঢুকছেন, মানে যেটা হচ্ছে আপনি শীত কেটে ঢুকছেন, শীত কেটে ঢুকছেন। বা যখন আপনি একজনের নকল চাবি তৈরি করে ঢুকছেন, মানে যে পথে সাধারণত ঢোকার কথা না সেই পথে যদি আপনি ঢুকেন, তাহলে সেটাকে বলে অপথে গৃহপ্রবেশ। এটা আছে কততে 445, 445। এবং এই অপথে গৃহপ্রবেশটা যদি আপনি রাতের বেলায় করেন, তখন সেটাকে বলে রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ। এটা আছে কততে 400 কত বলেন 46। তাহলে আমরা এই জায়গা মোট 6টা জিনিস পেলাম, 6টা জিনিস দেখেন। সবার প্রথমে অপরাধমূলক অনধিকার প্রবেশ 441, অনধিকার গৃহপ্রবেশ 442, সংগোপন অনধিকার গৃহপ্রবেশ 443, রাতের বেলায় সংগোপন অনধিকার গৃহপ্রবেশ কত 444, অপথে গৃহপ্রবেশ 445, রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ কত 446। এই 6টা অপরাধ আমরা এখানে করব। এবং এতক্ষণ এই যে 41 থেকে 46 পর্যন্ত যে আমরা পড়লাম, এগুলো হচ্ছে কি বলেন সংজ্ঞা। দেখেন এবার একটু নিচে দেখেন, 41-এর শাস্তি আলোচনা করছে কততে 47, 442-এর শাস্তি আলোচনা করছে কততে 400 কত 48, আর দুই বিজোড় 443 আর 445, 443 আর 445 দুই বিজোড় আলোচনা করছে কততে চার শাস্তি 453। আর দুই জোড় বা দুই রাতের বেলা, এ জায়গা হলো দুই রাতের বেলা, 444ও দেখেন রাতের বেলা আছে, 446-এও রাতের বেলা আছে, তাই দুই রাতের বেলা বা দুই জোরের শাস্তি আলোচনা করছে কততে 456। দেখেন কিনা, তাহলে 41-এর শাস্তি 47, 442-এর শাস্তি 448, দুই বিজোড় 443 আর 445-এর শাস্তি কত 453। আর দুই জোড় বা দুই রাতের বেলা, এটা শাস্তি আলোচনা করছে 444 আর 446-এর শাস্তি কততে 456। এই আলোচনাটুকু যদি আপনি বুঝে থাকেন, তাহলে আমরা এখন যদি ভিতরে প্রবেশ করি, যা পড়া শুরু করবো, এটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। তার আগে আমি জাকারিয়ার কাছে একটু জানতে যাচ্ছি, জাকারিয়া বলেন যে কখন অনধিকার প্রবেশ হয়, কখন অপরাধমূলক অনধিকার প্রবেশ হয়, কখন অনধিকার গৃহ প্রবেশ হয়, কখন সংগোপনে হয়, কখন রাতের বেলা সংগোপন হয়, কখন অপথে গৃহ প্রবেশ হয়, কখন রাতের বেলা অপথে গৃহ প্রবেশ হয়, বলতে পারবেন? বলেন দেখি। হুম। জি। জি। হুম। হুম। গোপনে ঢুকছি করে 443।
রাতের বেলা হয় তাহলে কত? 44। অপথে ঢুকছি অনুবাদ 445, 45। রাতের বেলা করি। ধন্যবাদ। এখন দেখেন, মূল জিনিসটা আপনি বুঝেছেন। এখন আমরা এই যে 16 নাম্বার প্রশ্নটা দেখি। দেখেন এখানে জানতে চেয়েছে যে অপরাধমূলক অনধিকার প্রবেশ সংজ্ঞায়িত করুন, মানে ক্রিমিনাল ট্রেসপাস কি। আপনি কিন্তু সংজ্ঞায়িত নিজের ভাষায় এখন করতে পারেন, উদাহরণও দিতে পারবেন। অপরাধজনক অনধিকার প্রবেশ কোন অবস্থায় একটি গৃহভঙ্গ মানে অপথে প্রবেশ হয়, আর সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ হয়, গোপনে গৃহে প্রবেশ হয়, এটা জানতে চেয়েছে। তাহলে আমরা উত্তরে চলে আসি সরাসরি। দেখেন যে অপরাধমূলক অনধিকার প্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাস দণ্ডবিধির 441 ধারায় অপরাধমূলক অনধিকার প্রবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। 441 ধারা অনুসারে অপরাধ সংগঠনের অভিপ্রায়, আন্ডারলাইন করেন, অপরাধ সংগঠনের অভিপ্রায় বা সম্পত্তির দখল আছে এমন কোন ব্যক্তিকে ভীতি প্রদর্শন, অপমান, বিরক্ত করতে উক্ত সম্পত্তিতে প্রবেশ করা, বা কোনো ব্যক্তির দখলী সম্পত্তিতে আইনগতভাবে, এটা আন্ডারলাইন করেন, আইনগতভাবে প্রবেশ করে এমন কোন ব্যক্তিকে ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্ত করতে সেখানে বেআইনি ভাবে কি অবস্থান করা। আপনি এভাবে হতে পারে প্রথমে বেআইনি ভাবে প্রবেশ করছেন, অথবা প্রথমে আইনি আইনি প্রক্রিয়ায় প্রবেশ করে পরে সে জায়গায় বেআইনি কোনো কাজ করেছেন, তবে উক্ত প্রবেশকে অপরাধমূলক অনধিকার প্রবেশ বলে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা রাস্তার কুকুর আপনাকে তাড়া করছে, আপনি একটা বাড়িতে ঢুকে গেছেন, এটা কি অপরাধমূলক অনধিকার প্রবেশ না শুধু অনধিকার প্রবেশ হবে বলেন? শুধু অনধিকার প্রবেশ, এটা কিন্তু কোনো অপরাধ হয় নাই। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা উপাদানে চলে আসি। উপাদান যদি দেখি, অন্য ব্যক্তির দখলে থাকা কোনো সম্পত্তিতে প্রবেশ করা, অন্য ব্যক্তির দখলে থাকা কোনো সম্পত্তিতে আইনগত ভাবে প্রবেশ করে সেখানে বেআইনি ভাবে কি অবস্থান করা, এমন প্রবেশ বা বেআইনি প্রবেশ করার অভিপ্রায় হলো কোনো অপরাধ সংগঠন করা, ভীতি প্রদর্শন করা, বা উক্ত সম্পত্তির দখলে আছে এমন কোনো ব্যক্তিকে কি অপমান বা বিরক্ত করা। সুতরাং কোনো ব্যক্তির দখলী সম্পত্তিতে শুধুমাত্র প্রবেশ করা অপরাধমূলক অনধিকার প্রবেশ বলে গণ্য হয় না। শুধু প্রবেশ করলেই সেটাকে অপরাধমূলক অনধিকার প্রবেশ বলা যায় না, যতক্ষণ পর্যন্ত না কোনো অপরাধ করতে বা কোনো ব্যক্তিকে ভয় দেখাতে বা বিরক্ত করতে প্রবেশ করা হয়। বৈধভাবে প্রবেশ করে বেআইনি ভাবে অবস্থান করাও অপরাধমূলক অনধিকার প্রবেশ হতে পারে, যে ক্ষেত্রে অপরাধ করার জন্য কোনো কি থাকে, অভিপ্রায় থাকে। আপনি আমাদের কাছে পড়তে আসছেন, কোনো অপরাধ হয় না, কিন্তু আপনি যদি এখন এখানে বসে যদি কোনো অপরাধ সংগঠনের ইচ্ছা অভিপ্রায় আপনার থাকে, তখন এটা হয়ে যাবে কি, প্রথম হলো অপরাধমূলক অনধিকার প্রবেশ, যেহেতু ঘরের মধ্যে আছেন তখন কি অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ। শাস্তি দেখেন, শাস্তি 447 ধারা অনুযায়ী অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি হলো, আন্ডারলাইন করেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 3 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যা 500 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাইলে অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কত ভাই? 3 মাস কারাদণ্ড, বা অর্থদণ্ড কত 500 টাকা পর্যন্ত হতে পারে, বাকি উভয় দণ্ড। তাহলে আমরা সংজ্ঞা পেলাম 441, শাস্তি পেলাম কত? 447। ধন্যবাদ। এবার আমরা দেখব যে অপরাধমূলক অনধিকার প্রবেশ যখন অনধিকার গৃহ প্রবেশ হয়, মানে এই যে অনধিকার প্রবেশটা কখন গৃহ গৃহ প্রবেশ হয়। দেখেন, দণ্ডবিধির 442 ধারায় অনধিকার গৃহ প্রবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে: যদি কোনো ব্যক্তি মনুষ্য বসবাসের স্থান রূপে ব্যবহৃত যে কোনো দালান, তাঁবু, জাহাজ অথবা উপাসনার স্থান রূপে ব্যবহৃত বা সম্পত্তি সংরক্ষণের স্থান রূপে ব্যবহৃত যে কোনো দালানে অপরাধমূলক অনধিকার প্রবেশ করে বা অবস্থান করে, সেই ব্যক্তি অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ করেছে বলে গণ্য হবে। তাইলে আপনাদের শুধু বাড়িতে ঢুকতে হবে তা না, দালানে ঢুকতে পারেন, তাঁবুতে ঢুকতে পারেন, জাহাজে ঢুকতে পারেন, মসজিদ ঢুকতে পারেন, গির্জায় ঢুকতে পারেন, মন্দিরে ঢুকতে পারেন, তখনই সেটা হয়ে যাবে অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ। উপাদান দেখেন, অবশ্যই অপরাধমূলক অনধিকার প্রবেশ থাকতে হবে, অর্থাৎ গৃহ প্রবেশের মধ্যে আগে কি আছে? অপরাধমূলক অনধিকার প্রবেশ। অনধিকার গৃহ প্রবেশটি অবশ্যই মনুষ্য বসবাসের স্থান রূপে ব্যবহৃত যে কোনো দালান, তাঁবু, জাহাজ অথবা উপাসনার স্থান রূপে ব্যবহৃত বা সম্পত্তি সংরক্ষণের স্থান রূপে ব্যবহৃত যে কোনো দালানে হতে হবে। আপনি একটা জিনিস তো বুঝেন যে সংজ্ঞা যদি আপনি লিখতে পারেন, উপাদান লেখা কিন্তু ইজি, ওখান থেকেই আহ উপাদানগুলো লেখা যায়। তাহলে আমরা চলে এসে দেখেন শাস্তিতে। শাস্তি আমরা জানি 441-এর শাস্তি আলোচনা করছিল 447, আর 442-এর শাস্তি কত? 448। দেখেন, অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশের শাস্তি হলো 448 ধারা অনুযায়ী যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 1 বছর পর্যন্ত হতে পারে,
বা অর্থদণ্ড যা 1,000 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি, শুধু অনধিকার প্রবেশের শাস্তি কম, গৃহ প্রবেশ করলে কি শাস্তি বেশি, কত 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড কত 1,000 টাকা পর্যন্ত হতে পারে, অথবা উভয়। তাহলে শুধু জায়গায় ঢুকলে শাস্তি কম, বাট যখনই কাজটা আপনি কোথায় করবেন, গৃহে করবেন, তখন সাজার পরিমাণ কিন্তু বেশি। এখন আমরা দেখি যে অপরাধমূলক অনধিকার প্রবেশ যখন সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ হয়, মানে ঘরে ঢুকছেন বাট গোপনে হয়, কখন? দণ্ডবিধি 443 ধারায় সংগোপনে অনধিকার গৃহ প্রবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে। অনধিকার গৃহ প্রবেশ যদি সংগোপনে, এমন সংগোপনে হয় যে যার গৃহে প্রবেশ করেছে তার নিকট গোপন থাকে, তাহলে অপরাধটি সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ বলে কি হবে? যার গৃহে আপনি ঢুকছেন সে জানে না, তাহলে সেটা হয়ে যাবে সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ। অর্থাৎ কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির গৃহে প্রবেশ লুকানোর জন্য গোপনে উক্ত ব্যক্তির গৃহে প্রবেশ করে কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, তখন উক্ত অনধিকার প্রবেশ সংগোপনে অনধিকার গৃহ প্রবেশে পরিণত হয়। উপাদান দেখেন, উপাদান, তাহলে উপাদান কিন্তু অ্যাকচুয়ালি এখানে দেখেন, সংগোপনে অনধিকার গৃহ প্রবেশে থাকবে অপরাধমূলক অনধিকার প্রবেশ থাকবে, সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ থাকবে, আর অপরাধ সংগঠনের জন্য সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ থাকবে। এই 2 নাম্বার পয়েন্টটা একটু লেখেন, যে সংগোপনে অপরাধমূলক অনধিকার, এই জায়গায় একটু লিখেন গৃহ প্রবেশ থাকবে, প্রবেশ থাকবে লেখছে গৃহ প্রবেশ থাকবে। তারপরে লেখেন অপরাধ সংগঠনের জন্য সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ থাকবে। আচ্ছা, এখন এটার তো সংজ্ঞা দিছে 443-এ। আমরা জানি 43 আর 45 শাস্তি আলোচনা করছে কততে? 453-তে। তাহলে দেখেন শাস্তি দেখেন, দণ্ডবিধির 453 ধারা অনুযায়ী সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা কত 2 বছর পর্যন্ত হতে পারে। তার মানে যত আপনি একটু ঘরের মধ্যে ঢুকতেছেন সাজা বেশি, গোপনে ঢুকতেছেন সাজা আর একটু বেশি। আচ্ছা, এখন দেখেন সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ যখন রাতের বেলা হয়, যখন এই গোপনে আপনি প্রবেশ করবেন রাতের বেলায়, তখন সেটাকে বলে রাতের বেলায় সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ। 443 ধারার অপরাধটি যখন রাতের বেলা সংঘটিত হয়, তখন তাকে 444 ধারা অনুসারে সংগোপনে রাতের বেলা অনধিকার গৃহ প্রবেশ বলে। উপাদান আর লেখি নেই, উপাদান আপনি লিখলে অনেক কিছু লেখা যায়, লিখবেন যে অপরাধমূলক অনধিকার প্রবেশ থাকবে, অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ থাকবে, অপরাধমূলক অনধিকার সংগোপনে থাকবে, এবং সংগোপনে থাকবে, সর্বশেষ সংগোপনেটা হবে কখন? রাতের বেলায়। রাতের বেলায় অবশ্যই কোনো কি সংগঠনের উদ্দেশ্যে? কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে। উপাদান লেখা কিন্তু একেবারেই ইজি। আর 444-এ যেটা বলা হয়েছে সেটাকে শাস্তিযোগ্য করা হয়েছে কততে? কারণ আমরা জানি 2 রাতের বেলার সাজা দিছে 56-তে, মানে 44, 444 আর 446, অর্থাৎ এই 2 রাতের বেলার সংজ্ঞা বলছে কততে? 56। এই যে দেখেন 456 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যখন রাতের বেলায় সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ করে, তখন তার শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা কত 3 বছর পর্যন্ত হতে পারে। এটা দেখেন এবং অর্থদণ্ড, আগেরটাও কিন্তু দেখেন এবং অর্থদণ্ড। এখন আমরা দেখব যে অপরাধজনক গৃহ প্রবেশ, মানে আপনি যে অপরাধজনক গৃহ প্রবেশ মানে গৃহে অনধিকার গৃহ প্রবেশ যে করছেন, কখন গৃহ ভাঙ্গা, এটা গুরুত্বপূর্ণ, কখন গৃহ ভাঙ্গা বা অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে গৃহপ্রবেশ বলে গণ্য হয়। মানে আপনি কখন অপরাধজনক অনধিকার গৃহপ্রবেশটা কখন অপথে গৃহপ্রবেশ হয়, বা শীত কেটে গৃহপ্রবেশ হয়, বা গৃহ ভেঙে প্রবেশ হয়। দেখেন দণ্ডবিধি 445 ধারায় অপথে গৃহপ্রবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তির গৃহে, অপর কোনো ব্যক্তির গৃহে লেখেন, অপর কোনো ব্যক্তি গৃহে বলপূর্বক বা গৃহের কোনো অংশ ভেঙে প্রবেশ করলে সেটা অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে গৃহপ্রবেশ বলে কি হবে? গণ্য হবে। দণ্ডবিধি 445 ধারা অনুযায়ী নিম্নলিখিত গোল দিবেন 6টি উপায়ে গৃহপ্রবেশ করলে উক্ত অপরাধজনক অনধিকার প্রবেশ গৃহভঙ্গ বা অপথে গৃহপ্রবেশ বলে গণ্য হবে। কয়টি উপায়ে? আমরা প্রিলিমিনারিতে বহুবার পড়ছি যে অপথে গৃহ প্রবেশ হয় কয়টি উপায়? 6টি উপায়। সেই 6টি উপায় আমরা একটু দেখব। আমরা সর্বপ্রথম চলে আসি 1 নাম্বার, দেখেন যে ক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী
তার নিজের তৈরি পথের মাধ্যমে প্রবেশ করে। যেমন আন্ডারলাইন করেন, বাড়িতে গর্ত করে প্রবেশ করে। আমরা আগে অনেক হয়েছে, এখনো হয়, ওই যে শীত কেটে প্রবেশ করে। কোন সুড়ঙ্গ তৈরি করলো, শীত কাটলো, তখন এটা হলো অপথে গৃহপ্রবেশ। যে ক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী কোন দেওয়াল বা বিল্ডিং এ আরোহণ করে গৃহপ্রবেশ করে, যেমন গাছে উঠে প্রবেশ করে। অনেক ক্ষেত্রে কি করে, বাংলা সিনেমাতে হয় গাছে উঠে প্রবেশ করছে বা আপনার পাইপ বেয়ে উঠে গেছে, তাহলে এটাও হবে অপথে গৃহপ্রবেশ। 3 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী কোনো অপরাধ সংগঠনের জন্য যে কোনো পথে গৃহপ্রবেশ করে। যে কোনো পথে মানে হচ্ছে যে মানে বৈধ যে দরজা সেখান দিয়ে, স্যার আপনি ব্যালকনি দিয়ে ঢুকছেন, অনেক সময় জানালা দিয়ে ঢোকা যায়, এটা। 4 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী তালা খুলে বা ভেঙে প্রবেশ করে। এখন এটা একটু বুঝতে হবে। তালা খুলে আপনি আসল চাবি দিয়েও তালা খুলতে পারেন, আবার নকল চাবি দিয়েও তালা খুলতে পারেন। কেমনে? ধরেন আরাফাত সাহেব এখানে আমাদের কাছে পড়তে আসেন, উনি একটু ওয়াশরুমে গেছে, ওনার চাবি আছে, বাসার চাবি আছে, তো এই চাবির ছাপ ধরেন এখানকার একজন রেখে দিল। তো আরাফাত সাহেব বাড়িতে চলে গেলো, যখন কোর্টে গেল, তখন সে ডুপ্লিকেট চাবি মানে আরাফাত সাহেবের বাসায় ঢুকে যদি কোনো কিছু করে, এটা অপথে গৃহপ্রবেশ, যদিও সে কোনো দরজা জানালা কিন্তু ভাঙে নাই। আবার যদি এরকম হয় যে আরাফাত সাহেব এখানে পড়ে ওনার যে বাসার চাবি এটা নিতে আর ওনার মনে নাই, উনি রেখেই চলে গেছে, তো এখানকার কেউ যদি ওই ওনার ওই চাবি দেয়, ডুপ্লিকেটার তৈরি করে নাই, ওই চাবি দিয়ে ওনার বাড়িতে ঢুকে যদি প্রবেশ করে, তো তাহলেও সেটা কি হবে? অপথে গৃহপ্রবেশ। 5 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে অপরাধমূলক বল প্রয়োগ করে গৃহপ্রবেশ করে। বল প্রয়োগ মানে হচ্ছে যে ওই যে জানালায় দাঁড়া ছিল, মানে সরি দরজায় দাঁড়ানো ছিল, ধাক্কা দিয়ে ঢুকে গেছেন বা তাকে মারপিট করে ঢুকে গেছেন, তাহলেও সেটা কি হবে? অপথে গৃহপ্রবেশ। এবং সবশেষে দেখেন, যে ক্ষেত্রে অপথে গৃহপ্রবেশের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এমন কোন পথ খুলে প্রবেশ করে। আগে একবার সে প্রবেশ করেছিল, বন্ধ করে দিছে, তারপরেও সেটা যদি আপনার আহ সেটা আবার সেই পথ দিয়ে আবার ঢোকার চেষ্টা করে বা ঢুকে, তাহলেও সেটা হয়ে যাবে অপথে গৃহপ্রবেশ। আর এখানে যখন 45, আমরা জানি 43 আর 45-এর সাজা আলোচনা করছে কততে? 53-তে। দুই বিজোরের সাজা বিজোরে, 43 আর 45-এর সাজা কত? 53-তে। দেখেন দণ্ডবিধি 453 ধারা অনুযায়ী সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা কত? 2 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। এখন আমরা চলে আসি যে রাতের বেলায় অপথে প্রবেশটা কখন হয়। যখন আপনি অপথে গৃহপ্রবেশটা করছেন, কখন? রাতের বেলায়, তখন সেটাকে কি বলে? রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ। যে 446 ধারা অনুসারে রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ করা হলে তাকে রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ বলে। দরকার হলে প্রশ্ন যদি নাম্বার বেশি থাকে, আপনি একটু উদাহরণ দিয়ে দিবেন যে অমুক রাতের বেলায় যদি অপথে গৃহপ্রবেশ করে শীত কেটে, তখন সেটাকে বলে রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ। এটা শাস্তিযোগ্য, এটা সংজ্ঞায়িত করা হয়েছে 446 ধারায়। আর আমরা জানি দুই রাতের শাস্তি বা দুই জোরের শাস্তি 444 এবং 446-এর শাস্তি আলোচনা করছে কত ধারায়? 456 ধারায়। তাহলে দেখেন শাস্তি 456 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যখন রাতের বেলায় সংগোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ করে, তার শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা 3 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে কি? অর্থদণ্ড। তাইলে বুঝেন কিনা যে কখন অনধিকার, অপরাধমূলক অনধিকার প্রবেশ, কখন অনধিকার গৃহপ্রবেশ, কখন অনধিকার গৃহপ্রবেশ সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, কখন সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, রাতের বেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, কখন অপথে গৃহপ্রবেশ, আর কখন রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ হয়। 41-এর শাস্তি আলোচনা করছে 47, 442-এর শাস্তি আলোচনা করছে 448, 443 আর 45-এর শাস্তি আলোচনা করছে 453, 2 বছর। আর 444 আর 446 অর্থাৎ দুই জোর বা দুই রাতের বেলার শাস্তি আলোচনা করছে 456, 3 বছর। বুঝতে পারছেন? তাহলে আমরা সমস্যা 1 নাম্বার, এখানে একটা প্রশ্ন আসছে একবার পরীক্ষায় এসেছিল, এটা একটু দেখি আমরা। দেখেন যে কামাল তার দরজায় দাঁড়ানো অবস্থায় আছে, কামাল ধরেন তার বাসার দরজার কাছে আছে, জামাল কামালকে দিনের বেলায় ধাক্কা দিয়ে প্রবেশ করে। দিনের বেলায়, রাতে না। কখন? দিনের বেলায়। জামাল কোনো অপরাধ করেছে কি? শাস্তি কি? দিনের বেলায় প্রবেশ করছে। এখন আপনি বলেন যে এটা কি অপরাধ হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? দিনের বেলায়। তাহলে কত ধারায় সংজ্ঞায়িত? 445 ধারায়। ধন্যবাদ। 445 ধারার শাস্তি আলোচনা করছে কততে? 453-তে কত বছর?
2 বছর। এই তো প্রশ্নের উত্তর। দেখেন, আর আপনি এই জায়গা যেহেতু 445-এর অপথে গৃহপ্রবেশ, আমার এই জায়গাতে ব্যাখ্যা দিব যে অপথে গৃহপ্রবেশ কয়টি উপায়ে হয়। তারপরে বললাম যে যেহেতু সে তারা ধাক্কা দিয়ে প্রবেশ করছে, তাই এটা হলো অপথে গৃহপ্রবেশ। আর দিনের বেলায় যেহেতু এটা 446-এ যাচ্ছে না, 445-এই থাকতেছে। আর 445-এর শাস্তি আলোচনা করছে কততে? 453-তে। দেখেন ঘটনার বর্ণনা: কামাল তার দরজায় দাঁড়ানো অবস্থায় আছে, জামাল কামালকে দিনের বেলায় ধাক্কা দিয়ে প্রবেশ করে। বিচার্য বিষয় দেখেন, জামাল কোন অপরাধ করেছে এবং এবং শাস্তি কি তা আলোচনা করতে হবে। আইনানুগ পর্যালোচনা দেখেন, জামাল 445 ধারা অনুসারে অপরাধ করেছে। দণ্ডবিধি 445 ধারায় আহ অপথে গৃহপ্রবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে: কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তির গৃহে বলপূর্বক বা গৃহের কোনো অংশ ভেঙে প্রবেশ করলে সেটা অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে গৃহপ্রবেশ বলে গণ্য হবে। দণ্ডবিধি 445 ধারা অনুযায়ী নিম্নলিখিত 6টি উপায়ে গৃহে প্রবেশ করলে তখন উক্ত অপরাধজনক অনধিকার প্রবেশ গৃহভঙ্গ বা অপথে গৃহপ্রবেশ বলে গণ্য হবে। যথা, ওই সেই 6টা, একটু আগে যে আমরা 6টা পড়লাম না, সেই 6টা। তো 6টা আর বিস্তারিত পড়লাম না, সরাসরি এখানে চলে আসি। দেখেন, যেহেতু আলোচ্য ক্ষেত্রে জামাল কামালকে দিনের বেলায় ধাক্কা দিয়ে গৃহে প্রবেশ করে, তাই জামাল 445 ধারায় সংজ্ঞায়িত অপথে গৃহপ্রবেশের অপরাধ করেছে এবং সে 453 ধারায় কি শাস্তি পাবে। দণ্ডবিধি 453 ধারা অনুযায়ী সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশের শাস্তি হলো বা অপথে গৃহপ্রবেশের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড যা কত 2 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। সিদ্ধান্ত: সুতরাং জামাল দণ্ডবিধি 445 ধারায় অপরাধ করেছে এবং 453 ধারায় কি দণ্ডিত। বুঝতে পারছেন? তাহলে এই জায়গা থেকে যে কোনো জিনিস আসলে কিন্তু আমরা পারা যাবে ইনশাল্লাহ, নাকি? আচ্ছা, আমরা এখন 17 নাম্বার প্রশ্নে চলে আসি। 17 নাম্বার প্রশ্ন অ্যাকচুয়ালি আমরা এর আগে যা যা পড়ছি তার ভিতরেই এর উত্তর আমরা জানি। 17-এর এটা দেখেন, এ তার নিজের ব্যবহারের উদ্দেশ্যে একটি নৌকা তৈরির জন্য বি এর জমিতে তার সম্মতি ব্যতীত একটি গাছ কেটে ফেলে। তা বলতেছে 17তে বলছে নিম্নলিখিত ক্ষেত্র সময় পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম এবং সর্বোচ্চ সাজা উল্লেখ করুন। তাহলে এই জায়গায় এ যে কাজটা করছে এটা কি করছে? নিজের ব্যবহারের জন্য গাছ কাটছে, মানে 378 দ্বারা সংজ্ঞায়িত অপরাধ করছে। শাস্তি কত দাঁড়ায়? 379 দাঁড়ায়। সর্বোচ্চ সাজা কি হবে? 3 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। বিটা দেখেন, এ ইচ্ছাকৃত ভাবে একটি ব্যক্তি মালিকানার গাড়িকে বাধা দেয় যাতে 4 জন ব্যক্তি ভ্রমণ করেছিল। এখন এইটা আপনি ব্যক্তি মালিকানার গাড়িকে বাধা দিয়েছেন, যার একদিকে যাওয়ার কথা ছিল একদিকে যাওয়ার সময় আপনি তারে কি দিয়েছেন? বাধা দিয়েছেন। এটা আপনি দুই অপরাধ আলোচনা করতে পারেন। কেউ যদি যার যেদিকে যার আইনগত অধিকার আছে সেদিক থেকে বাধা দিলে সেটা বলে রংফুল রেস্ট্রেইন। 339 ধারায় সংজ্ঞা দিছে, শাস্তি 341-এ। অথবা এটাও বলতে পারেন যে যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির গতিশীল করে, গতিরোধ করে, গতি পরিবর্তন করে নিজের মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে বা কোনো কি প্রাণীর মাধ্যমে। তা গাড়িটা তো কি ছিল? গতিশীল ছিল, তারে কি করছেন? প্রতিরোধ করছেন। তাহলে তো এটা কিও হয়, অপরাধমূলক বল প্রয়োগ বা ক্রিমিনাল ফোর্স বা ব্যাটারিও কিন্তু হয়। আচ্ছা, তাহলে যদি আমি বলি রংফুল রেস্ট্রেইন, তাহলে এটা সংজ্ঞায়িত অপরাধ 339, শাস্তিযোগ্য 341। ওই জায়গায় সাজা আছে বোধ হয় 3 মাস নাকি 1 মাস, 1 মাস, 1 মাস বিনাশ্রম আছে। জি ধন্যবাদ। আর যদি আমি তাকে বলি যে ক্রিমিনাল ফোর্স, তাহলে ক্রিমিনাল ফোর্স এর সংজ্ঞা আছে 350, শাস্তি 352। এটা ওই জায়গায় কত আছে? 6 মাস না 3 মাস জানি আছে। যাই হোক, দেখেন, আর সিতে আছে দেখেন, এ মনিব কিছু মালপত্র বিক্রি করে টাকা আনার জন্য এ এর মনিব লেখেন, এ এর মনিব, এ আছে না, এ দেখা লেখেন এ এর মনিব, এ এর মনিব কিছু মালপত্র বিক্রি করে টাকা আনার জন্য একে পাঠায়। মানে এ এর মালিক এরে পাঠাইছে যে তুমি এই মাল জিনিসগুলো বিক্রি করে, কারণ রিপ্রেজেন্টেটিভ যারা এই মালপত্রগুলো বিক্রি করে তুমি আমার টাকা নিয়ে এসো। এ তার মনিবকে বিক্রি তোমার টাকা দেয় নাই। তাহলে এটা কিন্তু চুরি হয় না, এটা হচ্ছে কি বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অথবা মনিব যেহেতু বলতে পারে তার মানে চাকর কর্তৃক বিশ্বাসভঙ্গ।
বুঝতে পারছেন? চাকর কর্তৃক বিশ্বাসভঙ্গ শাস্তিযোগ্য অপরাধ 408 ধারায় কত? 7 বছর, অথবা আপনি ইচ্ছা করলে বাহকেও আনতে পারেন, 407 অথবা 408। আচ্ছা, আমরা তাহলে এর উত্তর গুলো চলে আসি, কি চলে যাবেন? আচ্ছা, হুজুরের খবর আছে, রান্না করতে হন। আচ্ছা, তানবীরের মনে হয় জারিতে কাজ হয়েছে, আর তো আসে নাই। না, আসেন দেখেন। দেখেন, আচ্ছা দেখেন, এ এ তার নিজের ব্যবহার করার উদ্দেশ্যে একটি নৌকা তৈরি করার জন্য বি এর জমিতে তার সম্মতি ব্যতীত একটি গাছ কেটে ফেলে। দ্য পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম ও সর্বোচ্চ সাজা উল্লেখ করুন। সপ্তম বিজিএস পরীক্ষা এসেছে, বিচার্য বিষয় আমরা লিখবো যে উক্ত ঘটনাটিতে এ কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনায় চলে এসে আমরা দেখেন আলোচ্য অংশে দণ্ডবিধি 1860-এর ধারা 378 অনুযায়ী এ চুরির অপরাধ করেছে। 378 দ্বারায় চুরি বলতে বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তির দখল থেকে তার সম্মতি ব্যতীত অসাধু অভিপ্রায়ে অস্থাবর সম্পত্তি কি করা, স্থানান্তর করা। এছাড়া 1 নং ব্যাখ্যায় বলা হয়েছে যে কোনো বস্তু যতক্ষণ মাটির সাথে সংযুক্ত থাকে ততক্ষণ তা স্থাবর সম্পত্তি, কিন্তু বিচ্ছিন্ন করা মাত্র তা অস্থাবর সম্পত্তিতে পরিণত হয়। আলোচ্য অংশে এ বি এর জমি থেকে, অর্থাৎ বি এর দখল থেকে তার অনুমতি ব্যতীত অসাধুভাবে একটি গাছ কেটে ফেলে। গাছ কাটার ফলে অস্থাবর সম্পত্তিতে পরিণত হয়, অর্থাৎ অস্থাবর সম্পত্তি কি, স্থানান্তর করা। ফলে দেখা যাচ্ছে আলোচ্য অংশে চুরির উপাদানগুলো বিদ্যমান, সবগুলো উপাদান বিদ্যমান, অতএব এ চুরির অপরাধ করেছে। 379 ধারায় চুরির শাস্তি সম্পর্কে বলা হয়েছে। 379 ধারায় সর্বোচ্চ শাস্তি 3 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। অনেকে বলতে পারেন যে স্যার এই জায়গায় যে কোনো বর্ণনা 3 বছর হলো না কেন? এই জায়গায় তো জানতে চাইছে যে এর সর্বোচ্চ কি সাজা। আপনি এটাও বলতে পারেন যে 379 ধারায় যে কোনো বর্ণনার কারাদণ্ড 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়, বাট যেহেতু সর্বোচ্চ শাস্তি জানতে চাওয়া হয়েছে, তাই এক্ষেত্রে এর সর্বোচ্চ শাস্তি হতে পারে 3 বছর সশ্রম কারাদণ্ড এবং কি, অর্থদণ্ড। সিদ্ধান্ত দেখেন, সুতরাং এ দণ্ডবিধি 379 ধারা অনুসারে অপরাধ সংগঠন করেছে, যার সর্বোচ্চ শাস্তি 3 বছর সশ্রম কারাদণ্ড এবং কি, অর্থদণ্ড। আমরা চলে আসি তার পরের প্রশ্নটায়। পরের প্রশ্নটা দেখেন, যে এ ইচ্ছাকৃতভাবে একটি ব্যক্তি মালিকানার গাড়িকে বাধা দেয় যাতে 4 জন ব্যক্তি ভ্রমণ করেছিল। পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম এবং সর্বোচ্চ সাজা উল্লেখ করুন। বিচার্য বিষয়ে আমরা কি লিখবো দেখেন, পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম ও সর্বোচ্চ সাজা উল্লেখ করতে হবে। আইনানুগ পর্যালোচনা দেখেন, আলোচ্য অংশে দণ্ডবিধি 1860-এর 339-এর অধীন বর্ণিত অবৈধ বাধাদানের অপরাধ সংগঠিত হয়েছে, কারণ অবৈধ বাধাদানের নিম্নোক্ত বৈশিষ্ট্য আলোচ্য ঘটনার মধ্যে উপস্থিত রয়েছে। কি কি দেখেন, কোনো ব্যক্তির কোনো দিকে যাওয়ার অধিকার রয়েছে, এটা একটু অধিকার লেখেন, আইনগত অধিকার রয়েছে। কোন দিকে যাওয়ার কি অধিকার, আইনগত অধিকার রয়েছে। তারপরে দেখেন সেদিকে যেতে কি প্রদান করা, বাধা প্রদান করা। তারপরে দেখেন বাধা প্রদান কিসে বা কিভাবে হতে হবে, স্বেচ্ছায় হবে, অর্থাৎ আলোচ্য অংশে এসব উপাদান বিদ্যমান। তাই এখানে 339 ধারার অধীন অবৈধ বাধা দানের অপরাধ সংগঠিত হয়েছে, যা ধারা 341 ধারা অনুযায়ী কি, শাস্তিযোগ্য। সর্বোচ্চ শাস্তি দেখেন, ধারা 341 অনুসারে অবৈধ বাধা দানের সর্বোচ্চ শাস্তি 1 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 500 টাকা কি, অর্থদণ্ড। সুতরাং এ দণ্ডবিধি 341 ধারার অপরাধ করেছে, যার সর্বোচ্চ শাস্তি 1 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 500 টাকা অর্থদণ্ড। বুঝতে পারছেন? আমরা সি তে চলে আসি। সি, এর মালিক কিছু মালপত্র বিক্রি করে টাকা আনার জন্য একে পাঠায়। এ তার মালিককে টাকা দেয় নাই। এক্ষেত্রে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম এবং সর্বোচ্চ সাজা উল্লেখ করুন। বিচার্য বিষয়, পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম এবং সর্বোচ্চ সাজা কি করতে হবে, উল্লেখ করতে হবে। আইনগত পর্যালোচনা দেখেন, এক্ষেত্রে দণ্ডবিধি 1860-এর আন্ডারলাইন করেন 408 ধারা অনুযায়ী চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংঘটিত হয়েছে। এখানে এর মালিক তাকে বিশ্বাস করে কিছু মালপত্র বিক্রি করে টাকা আনার জন্য পাঠায়, কিন্তু এ তার মালিকের বিশ্বাস অসাধুভাবে কি করে, ভঙ্গ করে। আলোচ্য অংশে এ কিছু সম্পত্তি ব্যাপারে দায়িত্ব পেয়ে উক্ত সম্পত্তি সম্পর্কে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে, তাই এখানে 408 ধারার অধীন চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ হয়েছে। এই অপরাধের শাস্তি অনধিক 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে কি, অর্থদণ্ড। সিদ্ধান্ত, সুতরাং এখানে 408 ধারার অধীন চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ হয়েছে। এই অপরাধের শাস্তি অনধিক 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। যেহেতু সর্বোচ্চ সাজা বলছে, উত্তর হবে কি, 7 বছর সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড।
কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? যা পড়লাম এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? ভুইয়া সাহেব? আচ্ছা, তাহলে আমরা 18 নম্বর প্রশ্নে চলে আসি। দেখেন, 18 নম্বর প্রশ্নে বলল জালিয়াতি, ফরজারি বা মিথ্যা দলিল প্রস্তুতকরণ, মেকিং এ ফলস ডকুমেন্ট বলতে কি বোঝায়? আইনের প্রাসঙ্গিক বিধান উল্লেখ পূর্বক উদাহরণ সহ আলোচনা করুন। জালিয়াতি আসলে কারে বলে? আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি, আলম ভাই বলেন তো, প্রতারণা কারে বলে? প্রতারণা হলো জাকারিয়ার কাছ থেকে যদি নিয়ে আর না দেন, তা সেটা তো আত্মসাৎ হয়। আত্মসাৎ হয়, প্রতারণা কোনটা? আপনি জাকারিয়ার কাছে একটা বস্তা বিক্রি করলেন, বললেন যে এই বস্তায় তুমি যদি 100 মণ, মানে 100 কেজিও বড়, বস্তা ছেড়বে না, বস্তা ছেড়বে না, এবং এই বস্তার গ্যারান্টি 5 বছর। তুমি ছিঁড়ে যাবা কিন্তু বস্তা ছেড়বে না। দেখা গেল যে বস্তা, এই 1 মণ ধান ঢোকানোর পরে এই বস্তা কি ফাইটে গেছে বা ছিঁড়ে গেছে। এটাই হচ্ছে প্রতারণা, যেখানে আপনার ছলনা আছে আর যেখানে কি আছে, তঞ্চকতা আছে। আর এই প্রতারণাটা যখন আমরা ডকুমেন্ট রিলেটেড হয়, তখন সেটা হয়ে যায় কি, জালিয়াতি। মানে আপনি, প্রতারণাটা যখন ডকুমেন্ট রিলেটেড হবে তখন সেই প্রতারণা হয়ে যাবে কি বলেন, জালিয়াতি বা ফরজারি। শ্যাম্পুর নাম অল ক্লিয়ার। এখন কথা আছে যে মাথার খুশকি ক্লিয়ার করবে, কিন্তু খুশকির সাথে সাথে চুলও ক্লিয়ার করে ফেলছে। এটাই হচ্ছে কি, প্রতারণা। বুঝতে পারছেন? আচ্ছা, তো প্রতারণাটা যখন ডকুমেন্ট রিলেটেড হয় তখন সেটা বলে জালিয়াতি। আমরা যখন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলাম তখন একটা প্রশ্ন আমাদের বইতে ছিল এরকম, যে একজন ধরেন আরাফাত সাহেবের পরীক্ষা দিতে গেছে, বা আরাফাত সাহেব বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করবে, আরাফাতের ছদ্মবেশে পরীক্ষা দিতে গেছে জাকারিয়া, এবং সেই জায়গায় পরীক্ষার খাতায় মানে আরাফাত, জাকারিয়া লেখছে আরাফাত নাম, আরাফাতের নাম। তাহলে এই জায়গায় জাকারিয়া কি কি করছে? এই জায়গা প্রথমত করছে ছদ্মবেশে প্রতারণা, আর দ্বিতীয়ত করছে কি, জালিয়াতি। ওই যে সিগনেচার করছে, সিগনেচার না করলে ওটা আর জালিয়াতি হতো না। কিন্তু ওই জায়গা যেহেতু একজনের ছদ্মবেশ ধারণ করে এসে গেছে, তো তখন এটা হলো ছদ্মবেশে প্রতারণা। এবং সেকেন্ডলি, যেহেতু সে গিয়ে আরাফতের নাম সিগনেচার করছে, তখন এটা হয়ে যাবে কি, জালিয়াতি। আচ্ছা, এখন আমাদের এই জালিয়াতির সংজ্ঞা দেওয়া হয়েছে দণ্ডবিধি 463 ধারায়। জালিয়াতিরে ইংরেজিতে বলে ফরজারি। কি জারি বলে বলেন? ফরজারি। দেখেন, সাধারণত প্রতারণামূলক বা অসাধু অভিপ্রায় কোনো মিথ্যা দলিল প্রস্তুত করাকে জালিয়াতি বলে। দণ্ডবিধির 463 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হবে যদি সে নিম্নলিখিত উদ্দেশ্যে কোনো মিথ্যা দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে। অর্থাৎ আপনি যদি নিচে 5টা উদ্দেশ্যের কথা বলা আছে, এই 5টা উদ্দেশ্যে যে কোনো একটা করার জন্য আপনি যদি কোনো মিথ্যা দলিল তৈরি করেন, তাহলে সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে জালিয়াতি। কি কি, এটা আমরা একটু দেখি। যে প্রথমে যেটা আছে সেটা দেখেন, কোনো ব্যক্তি বা জনসাধারণের ক্ষতি সাধন করতে। আপনি যদি এমন কোনো একটা দলিল তৈরি করেন যে দলিলের মাধ্যমে কোনো ব্যক্তির ক্ষতি হবে বা জনসাধারণের ক্ষতি হবে, সেটারই বলে কি, জালিয়াতি। ধরেন আপনি একটা দলিল তৈরি করছেন, যে দেখাইলেন যে আরাফাত আমার আমার কাছে আরাফাত জমি বিক্রি করছে, বাট অ্যাকচুয়ালি আরাফাত জীবনও ওই জমি আপনার কাছে বিক্রি করে নাই। তাহলে আপনি এটা কিসের জন্য করতেছেন? কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য। তাহলে এটা এই এই যে মিথ্যা দলিলটা তৈরি করলেন, এটা কি করেছেন বলে গণ্য হবে, জালিয়াতি করেছে বলে গণ্য হবে। তারপরে দেখেন, কোনো দাবি
বা অধিকার সমর্থন করার জন্য, কোনো দাবি বা অধিকার, ওই একই কথা। যে আপনি একটা মিথ্যা দলিল তৈরি করছেন, আপনি একটা মিথ্যা দলিল তৈরি করছেন যে জায়গায় লেখা আছে যে আমি আলম খানের কাছে 10 লাখ টাকা পাই, বাট আপনি প্রকৃতপক্ষে আলম খানের কাছে 1 টাকাও পান। এটাই হচ্ছে কি? জালিয়াতি। তারপরে দেখেন কোন ব্যক্তিকে সম্পত্তি পরিত্যাগ করাতে কেমনে, ওই যে একটু আগে যে মিথ্যা দলিল তৈরি করছেন, আরাফাত বিক্রি করছে, এখন দলিল গিয়ে দেখাচ্ছেন, এই আরাফাত সাহেব দেখেন আপনি কত বছর আমার কাছে এই জমি বিক্রি করছেন, এই জমি দেখেন দলিল রেজিস্ট্রিও, আপনি এখন বাড়ি থেকে নামেন বা উঠে যান। তার মানে সম্পত্তি কি করাইতে? পরিত্যাগ করাইতে। বা কোন লোককে প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পাদনে বাধ্য করতে, প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পাদনে বাধ্য করতে। আপনি ভুয়া একটা বায়না চুক্তি বানাইছেন যে আনারুল হক সাহেব আপনার কাছে এই জমি বিক্রি করবে, বাট এই যে বায়না চুক্তিটা হচ্ছে আদৌ আনারুল হক সাহেব করে নাই। এখন বায়না চুক্তির মামলা করছেন যে আনারুল হক সাহেব যাতে ওই জমি আপনাদের বিক্রি করে, চুক্তি সম্পাদনের জন্য মামলা করছেন, বাট অ্যাকচুয়ালি আনারুল হক সাহেব এরকম কোনো কি করে নাই, চুক্তি সে বায়না সম্পাদন করে নাই। তাহলে এটাও কি হয়েছে বলে গণ্য হবে? জালিয়াতি হয়েছে বলে গণ্য হবে। তারপরে দেখেন প্রতারণা করার অভিপ্রায় বা প্রতারণা হতে পারে এমন উদ্দেশ্যে, প্রতারণা করার অভিপ্রায়ে অথবা প্রতারণা হতে পারে এমন উদ্দেশ্যে। ওই যে একটু আগে আমরা, মনে আছে একটা উদাহরণ দিলাম যে পরীক্ষা দিতে গেছে, একজনের পরীক্ষা আর একজন দিতে গেছে এবং সেই জায়গায় আবার সে সিগনেচারও করছে, তাহলে ওই কাজটা তো ডেফিনেটলি ছদ্মবেশে প্রতারণা বা প্রতারণার উদ্দেশ্যই করছে। এটাও কি? জালিয়াতি। অ্যাকচুয়ালি আমাদের দেশে যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, এটারও আমার কাছে মনে মাঝে মাঝে জালিয়াতির মতো মনে হয়। কেমনে বুঝেন? যখন নতুন নতুন কোর্টে যাই, অ্যাডভোকেট হইলাম 2017 সালে, আমাদের একটা মামলা দেখলাম। তখন গোপালগঞ্জের একজন অ্যাডভোকেট, সে ঢাকা শহরের একজন ব্যক্তির নামে একটা 406 420 মামলা করছে। অ্যাডভোকেট সাহেবের নাম বলবো না, কিন্তু ওই ঢাকা যার বিরুদ্ধে মামলাটা করছে, তার সাথে যে উদ্দেশ্য নিয়ে 406 420 করছে, অ্যাকচুয়ালি ওই লোক সিগনেচারও দেয় নেই, কোনো টাকা পয়সাও নেই নেই, হুদাই খালি খালি মামলাটা করে দিয়েছে। এবং তখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার ছিল মতিয়ার রহমান স্যার। ওই মামলা ফাইলিং এর সাথে সাথে করেন, মানে তার জীবন নিয়ে কি বলেন টানাটানি। অ্যাকচুয়ালি সে যদি সে জামিন চাইবে, যদি সে সিগনেচার নাও করে, এক্সপার্ট চাইবে, তারে ওই সে যদি একদম সরকারি চাকরি করে, তাহলে তো তার চাকরি নিয়েও কি টানাটানি পেতে যায়। কিন্তু কাহিনী তো এই, ধরেন বর্তমানে যা হচ্ছে, একজন ব্যক্তি ওই হত্যাকাণ্ডে থাক বা না থাক, আপনি এফআইআর করছেন মানে আপনার গ্রেফতার করার ক্ষমতা তার আছে। তাহলে এটা কেমন হয়ে যাচ্ছে না যে আপনি অ্যাকচুয়ালি করছেন কি না আগে তদন্ত করেন, যদি তার সম্পৃক্ততা থাকে তারপরে গ্রেফতার করেন, কিন্তু তার আগেই এফআইআর দায়েরের সাথে সাথেই কি বিনা কারণে গ্রেফতার, তাও অজ্ঞাত নেওয়া, মানে যারে খুশি তারে হয়রানি করার। তার মানে বোঝা যাচ্ছে কি এই জায়গা এই আইনের এই যে অ্যাবিউজ করার, এই অপব্যবহার করার বিশাল একটা সম্ভাবনা আছে এবং সেই সেই অপব্যবহৃত হচ্ছে। তাহলে এখন আমার মতে ওই যদি এফআইআর করার সাথে সাথেই যে আপনি গ্রেফতার করতেছেন, একজন মিথ্যা মামলা করলেও তো ধরেন না তার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলাই করছেন, কিন্তু সে প্রাথমিকভাবে ধরা তো খাচ্ছে, কয়দিন তো ওর ভিতরে পচতেছে, তারপরে নেই জামিন পাচ্ছে, খালাস পাচ্ছে, বাট তার ক্ষতি যা হওয়ার তা তো হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের দেশের এই এই বিচার ব্যবস্থা নিয়ে বিশাল ঝামেলা আছে। এবং আপনি এখন ধরা খাইলেও আপনারা জামিন চাইলেও জামিনও দিবে না। যাই হোক, দেখেন সুতরাং সুতরাং 463 ধারায় উল্লেখিত কোনো অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করা জালিয়াতি হিসেবে গণ্য হবে। উপর উল্লেখিত অভিপ্রায় জালিয়াতি অপরাধের জন্য অপরিহার্য। এখন একটা জিনিস শুনেন, আমাদের 463 ধারায় জালিয়াতির সংজ্ঞা দিছে, আর 464 ধারায় দিছে মিথ্যা দলিল প্রস্তুত। মিথ্যা দলিল প্রস্তুত, তিনটি উপায় মিথ্যা দলিল প্রস্তুত করা যায়, একটু পরে আসতেছি। বাট আমাদের দণ্ডবিধিতে মিথ্যা দলিল প্রস্তুতের কোনো শাস্তি নাই, কিন্তু জালিয়াতির শাস্তি আছে। এখন মিথ্যা দলিল প্রস্তুতের শাস্তি কেন নাই? আপনি মিথ্যা দলিল প্রস্তুত যে জায়গায় করতেছেন সে জায়গায় আপনার কি আছে? জালিয়াতির উদ্দেশ্য আছে। একজন তো শুধু শুধু মিথ্যা দলিল তৈরি করে না, মিথ্যা দলিল তৈরি করেন তো কারো কোনো ক্ষতি করার জন্য, ওই 5টা উদ্দেশ্যে যে কোনো একটা থাকে। এজন্য শুধু মিথ্যা দলিল প্রস্তুতের শাস্তি নাই, কারণ মিথ্যা দলিল যে জায়গায় প্রস্তুত করা হয় সে জায়গায় কি আছে? জালিয়াতি। দেখেন উদাহরণ দেখেন, পলাশের নিকট মামুন কর্তৃক লিখিত এবং ফুরু কর্তৃক পরিশোধনীয়
10,000 টাকার একখানা ঋণপত্র আছে। এই ঋণপত্রটা আছে কার কাছে? পলাশের কাছে। এই ঋণপত্রটা লিখছে কে? মামুন। এই ঋণপত্রে যে টাকার কথা আছে সেটা পরিশোধ করবে কে? ফুরু। আবার বলি দেখেন, ঋণপত্রটা কার হেফাজতে আছে? পলাশের হেফাজতে। ঋণপত্রটা লিখছে কে? মামুন। আর ঋণপত্রে যে লিখছে এই টাকাটা পরিশোধ করবে কে? ফুরু। পলাশ ফুরুকে প্রতারিত করার উদ্দেশ্যে 10,000 টাকার সাথে একটি শূন্য যোগ করে দেয় এবং টাকা পরিমাণ 1 লাখ টাকা করে, যেন ফুরু বিশ্বাস করে মামুন উক্ত পত্রটি লিখেছে। পলাশ করছে কি সিস্টেমে, 10,000-এর পলাশের কাছে তো আছে, পলাশ তো লেখে নাই, লেখছে তো মামুন। পলাশ একটা শূন্য যোগ করে দিয়েছে যাতে ফুরু ভাবে যে এই কাজটা করছে কে? মামুন। বাট অ্যাকচুয়ালি করছে তো কে? পলাশ। মানে যে লেখছে যাতে ভাবে যে টাকা যার দেওয়ার কথা সে ভাববে যে অমুকই তো লেখছে, তার মানে এই কাজটা অমুকই করছে, আমার 1 লাখ টাকা এখন দেওয়া লাগতেছে। তার মানে জালিয়াতি যাতে আমি ভাবাইতে চাই যে যে লেখছে সে এই কাজটা করছে, বাট অ্যাকচুয়ালি তো যে লেখছে সে করে নাই, যার হেফাজতে ছিল সেই কাজটা করছে। এক্ষেত্রে পলাশ জালিয়াতি করেছে বলে কি হবে? গণ্য হবে। কেন জালিয়াতি করেছে বলে গণ্য হবে? কারণ সে একটা মিথ্যা দলিল তৈরি করছে। ওই শূন্য যখনই দিলেন তখনই এটা একটা কি হয়ে গেল? মিথ্যা দলিল প্রস্তুত করছেন কি করতে? কোনো দাবি আদায়ের জন্য, কারো ক্ষতি সাধন করার জন্য। তাহলে এখানে সে কি করেছে বলে গণ্য হবে বলেন? জালিয়াতি করেছে বলে গণ্য হবে। এখন আমরা চলে আসি মিথ্যা দলিল প্রস্তুত। মিথ্যা দলিল প্রস্তুতকরণ বা যখন একজন ব্যক্তি মিথ্যা দলিল প্রস্তুত করেছে বলে গণ্য হয়। দেখেন, যে দলিল তৈরি করার কোনো ধরনের আইনগত ভিত্তি নেই সেই ধরনের দলিল তৈরি করাকে মিথ্যা দলিল প্রণয়ন বলা হয়। মিথ্যা দলিল প্রণয়ন প্রসঙ্গে দণ্ডবিধির আন্ডারলাইন করবেন 464 ধারায় আলোচনা করা হয়েছে। দণ্ডবিধির 463 ধারায় উল্লেখিত যে কোনো উদ্দেশ্যে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করা জালিয়াতি বলে উল্লেখ করা হয়েছে। মানে আপনি যদি 464 ধারার মিথ্যা দলিলটা তৈরি করেন কিসের উদ্দেশ্যে? 463 ধারার যে 5টা উদ্দেশ্য আছে তার যে কোনো একটার জন্য, তখন সেই মিথ্যা দলিলটা কি হয়ে যাবে? জালিয়াতি করার উদ্দেশ্যে তৈরি করেছেন বলে গণ্য হবে। কোন ব্যক্তি কখন একটি মিথ্যা দলিল প্রস্তুত করেছে বলে গণ্য হবে তা 464 ধারায় উল্লেখ করা হয়েছে। 464 ধারার বিধান অনুসারে কোন ব্যক্তি মিথ্যা দলিল প্রস্তুত করেছে বলে গণ্য হবে। এখানে তিনটা তিনটা ক্ষেত্রে মিথ্যা দলিল তৈরি করা যায়। প্রথমটা দেখেন, যদি সে অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে কোনো দলিলের অংশ বা কোনো দলিল প্রস্তুত করে, স্বাক্ষর করে, সিল মোহরকৃত করে, সম্পাদন করে, যদিও সে জানে যে উক্ত দলিল প্রকৃতপক্ষে মিথ্যা বা সম্পাদিত হয়নি। আপনি একটা মিথ্যা দলিল তৈরি করছেন যে আনোয়ারুল হক সাহেব আপনার কাছ থেকে 10 লাখ টাকা নিছে, বাট অ্যাকচুয়ালি আনোয়ারুল হক সাহেব এরকম কোনো টাকাই নেয় নাই। তাহলে প্রথমত এটা একটা মিথ্যা দলিল। আর মিথ্যা দলিলের মাধ্যমে আপনি কারো ক্ষতি সাধন করতে যাচ্ছেন, তখন এটা কি হয়ে যাবে? জালিয়াতি। তারপরে দেখেন, যদি সে আইনানুগ কর্তৃত্ব ব্যতীত অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে কোন দলিল অন্য কোনো ব্যক্তি কর্তৃক প্রস্তুত বা সম্পাদিত হওয়ার পর, আন্ডারলাইন করেন, অন্য কোনো ব্যক্তি কর্তৃক সম্পাদিত হওয়ার পর দলিলের কোনো গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করে। শুনেন, কিছু কিছু মিথ্যা দলিল আছে শুরু থেকেই মিথ্যা। একটু আগে যে উদাহরণটা, যে আনোয়ারুল হক সাহেবের কাছে আপনি 10 লাখ টাকা পান, এটা শুরু থেকেই মিথ্যা, এরকম কোনো টাকা আপনি পান না, এটাও মিথ্যা দলিল। আবার কিছু কিছু দলিল আছে শুরু থেকে সত্য, বাট আপনি ওই দলিলের কোনো অংশ চেঞ্জ করছেন, তখন হয়ে যাচ্ছে মিথ্যা। ওই যে 10,000 ছিল, ততক্ষণ পর্যন্ত দলিলটা কি? বৈধ। বাট যখন একটা শূন্য যোগ করে দিলেন তখন ওটা হয়ে গিয়ে গেল মিথ্যা দলিল। এটা বলছে কোন দলিলের কোনো অংশ কি করেন? পরিবর্তন করে। আচ্ছা, তারপরে দেখেন, যদি সে অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিল স্বাক্ষর, সম্পাদন বা পরিবর্তন করতে বাধ্য করে, সে উক্ত ব্যক্তি এবং যে উক্ত ব্যক্তি মানসিক অসুস্থতার কারণে বা নেশাগ্রস্ততার কারণে দলিলটির বিষয়বস্তু বা প্রকৃতি সম্পর্কে অবগতি নয় বলে জানে। আপনি একজনকে জোরপূর্বক সিগনেচার করতে বাধ্য করতেছেন, বাট সে হচ্ছে নেশাগ্রস্ত, জানে না যে ওই দলিলে কি আছে, বাট সে হচ্ছে অসুস্থ। আপনার বাপরে অসুস্থ, অন্য ভাই বোনরে বঞ্চিত করার জন্য বলে যে দূরে জায়গাটা তাড়াতাড়ি একটা সই করো দি তুমি তাড়াতাড়ি, বাট সে অ্যাকচুয়ালি ওই দলিলে কি আছে দেখতে পারতেছে না। তাহলে এই জায়গায় আপনি কি করছেন? জালিয়াতি করেছেন বলে গণ্য হবে। ওই যে মানসিক অসুস্থতার কারণে বা নেশাগ্রস্ততার কারণে দলিলটির বিষয়বস্তু বা প্রকৃতি সম্পর্কে অবহিত নয় বলে সে জানে। তাহলে মিথ্যা দলিল আমরা যখন প্রিলিমিনারিতে পড়েছিলাম যে মিথ্যা দলিল তৈরি করা যায় তিনটি উপায়। কোন দলিল একেবারে শুরু থেকেই মিথ্যা, আর কোন দলিল
সত্য আছে বাট তার আংশিক কি করছেন, পরিবর্তন করছেন, এটাও মিথ্যা দলিল। আর যদি সে অসাধু বা প্রতারণামূলক ভাবে, যে মানসিক ভাবে অসুস্থ বা যে নেশাগ্রস্ত, তাকে দিয়ে যদি কোনো কাজ করায় বা সিগনেচার করায়, তাহলেও সেটা কি বলে গণ্য হবে, মিথ্যা দলিল প্রস্তুত বলে গণ্য। মেকিং ফলস ডকুমেন্ট, শুধু মিথ্যা দলিল তৈরি কোনো শাস্তিযোগ্য অপরাধ না। 464 ধারার আলাদা কোনো সাজা নাই। 464 ধারায় যদি আপনি মিথ্যা দলিল তৈরি করেন, 463 ধারার 5টা সাধারণ উদ্দেশ্যের কোনো উদ্দেশ্যে, তখন সেটা হয়ে যাবে কি, জালিয়াতি। উদাহরণ দেখেন, উদাহরণ একবার পড়ছি যে পলাশের নিকট মামুন কর্তৃক লিখিত এবং ফুরুক কর্তৃক পরিশোধনীয় 10,000 টাকার এক খাতা ঋণপত্র আছে। পলাশ ফুরুকে প্রতারিত করার উদ্দেশ্যে 10,000 টাকার সাথে একটি শূন্য যোগ করে এবং টাকার পরিমাণ 1 লক্ষ টাকা করে, যেন ফুরু বিশ্বাস করে মামুন অনুরূপ পত্রটি লিখেছে। এক্ষেত্রে পলাশ মিথ্যা দলিল প্রস্তুত করেছে বলে, মিথ্যা দলিল প্রস্তুতকরণের মাধ্যমে কি করেছে, জালিয়াতি করেছে বলে গণ্য হবে। এখন আমরা চলে আসি জালিয়াতির সাজায়। দেখেন, জালিয়াতির শাস্তি। জালিয়াতির শাস্তি হলো দণ্ডবিধি 465 ধারা অনুযায়ী যে কোনো বর্ণনার কারাবাস, আন্ডারলাইন করেন, যা 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। এটা জামিনযোগ্য অপরাধ, লিখতে পারেন জামিনযোগ্য। জালিয়াতির সাজা হচ্ছে জামিনযোগ্য। তাহলে জালিয়াতির সংজ্ঞা দিছে কত ধারায়, 463। আর জালিয়াতির শাস্তি 465, কয় বছর, 2 বছর। তারপরে দেখেন, আদালতের নথিপত্র, সরকারি রেজিস্ট্রার প্রভৃতিতে জালিয়াতির শাস্তি হলো 466 ধারা অনুযায়ী যে কোনো বর্ণনার কারাবাস, যা 7 বছর এবং অর্থদণ্ড। আদালতের নথিপত্র আপনি জাল করছেন, কাজ আর পান নাই। সরকারি রেজিস্ট্রার এনআইডি কার্ড জাল করছেন, জন্ম সনদ জাল করছেন, তাহলে শাস্তি কত, 466 ধারা অনুযায়ী কত বছর, 7 বছর। 467-তে দেখেন, মূল্যবান জামানত বা উইল প্রভৃতিতে জালিয়াতির শাস্তি হলো, ধরেন আপনি কোন স্ট্যাম্পে জাল করছেন, মূল্যবান জামানতে জাল জাল করছেন, মূল্যবান জামানত মানে উইল, উইল উইল করে গেছিল একজনের নামে, আপনি বানাইছেন আর একজনের নামে, বা উইল করে গেছিল একজনের নামে 10 শতাংশ জমি, আপনি সেই জায়গায় লেখছেন 15 শতাংশ বা 5 শতাংশ, এটাও তো জালিয়াতির সামিল। তাহলে 467 ধারা অনুযায়ী দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাবাস, যা কত, 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। তাহলে শুধু জালিয়াতির সাজা আছে কততে ভাই, 465-তে, কত বছর, 2 বছর। যদি সরকারি নথি, আদালতের নথিপত্র, সরকারি রেজিস্টার জালিয়াতি করেন, 466-তে কত, 7 বছর। মূল্যবান জামানত উইল যদি জালিয়াতি করেন, 400 কত, 67-তেও কত, সাত সাত যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার 10 বছর এবং অর্থদণ্ড। এরপরে দেখেন, প্রতারণার প্রয়োজনে জালিয়াতির শাস্তি হলো দণ্ডবিধি 468 ধারা অনুযায়ী যে কোনো বর্ণনার কারাবাস, যা কত, 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। এটা কিসের প্রয়োজনে, প্রতারণার প্রয়োজনে, প্রতারণার প্রয়োজনে। তারপরে দেখেন, এটা গুরুত্বপূর্ণ, জাল দলিল জেনেও আসল হিসেবে ব্যবহারের শাস্তি হলো দণ্ডবিধি 471 ধারা অনুযায়ী যে কোনো বর্ণনার কারাবাস, যা 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। ব্র্যাকেটে লেখেন জামিনযোগ্য। আপনি জানেন যে একটা দলিল হচ্ছে জাল, তারপরেও এটা আপনি ব্যবহার করেছেন, তাহলে আপনি দণ্ডিত হবেন কত ধারায়, 471 ধারায়। বুঝতে পারছেন? এবং এর শাস্তি, জালিয়াতির যে সাজা, 471 ধারায়ও কি সেই সাজা, জামিনযোগ্য। আচ্ছা, আচ্ছা, চেয়ারম্যান যে মিথ্যা সনদ দেয়, ওটা আবার 197 ধারায় দণ্ডিত হবে, মিথ্যা সার্টিফিকেট ইস্যুর জন্য। মিথ্যা সার্টিফিকেট ইস্যুর জন্য 197 ধারায়, ওটা পড়ে আসছি কিন্তু আমরা। আচ্ছা, আমরা এখন দেখি যে একজন ব্যক্তি তার নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দায়ে দোষী হতে পারে কিনা। এটা কিন্তু এক জায়গা পড়ছি, মনে আছে কিনা আপনাদের, একজন ব্যক্তি নিজের নাম স্বাক্ষরের দায়ে জালিয়াতির দায়ে দোষী হতে পারে কিনা। ওই যে দেখা, নিজের সম্পত্তি চুরি করা যায় কিনা, নিজের, তারপর নিজের স্বাক্ষর করা জালিয়াতি হয় কিনা। ধরেন এই জায়গায় 2জন ব্যক্তি আছে, গোপালগঞ্জে 2জন ব্যক্তি আছে, দুইজনের নামই নুর ইসলাম ভুইয়া, হুবহু এক। এখন কোটালীপাড়া নুর ইসলাম ভুইয়া এমন একটা দলিল তৈরি করছে যাতে সবাই ভাবে যে এই এই দলিলটায় স্বাক্ষর করছে টুঙ্গিপাড়া নুর ইসলাম ভুইয়া। তাহলে এখানে নিজের নাম স্বাক্ষরও কি হতে পারে, জালিয়াতি হতে পারে, এইভাবেই হতে পারে। দেখেন,
দণ্ডবিধির 464 ধারার 1 নং ব্যাখ্যা অনুসারে একজন ব্যক্তি তার নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দায়ে দোষী হতে পারে। 464 ধারার 1 নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে, যদি সে অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে কোনো দলিলের অংশ বা কোনো দলিল প্রস্তুত করে, স্বাক্ষর করে, সিল মোহরকৃত করে বা সম্পাদন করে, যদিও সে জানে যে উক্ত দলিল প্রকৃতপক্ষে মিথ্যা বা সম্পাদিত হয়নি। 464 ধারার বিধান বিশ্লেষণ করলে দেখা যায় যে নিম্নলিখিত অবস্থায় একজন ব্যক্তি নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দায়ে দোষী হতে পারে। যথা, কোনো ব্যক্তি নিজে যদি এই উদ্দেশ্যে স্বাক্ষর করে যে তার স্বাক্ষর বা নামটি একই নামের অন্য ব্যক্তি বলে কি চালিয়ে দেবেন, একই নামের অন্য ব্যক্তি বলে চালিয়ে দেবেন। যখন কোনো ব্যক্তি অন্য কারো স্বাক্ষর জালিয়াতি করে স্বাক্ষর করে, অন্য কারো ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি করে স্বাক্ষর করে, যদি কোনো ব্যক্তি কোনো বিলে পৃষ্ঠাঙ্কন করে এই উদ্দেশ্যে যে অন্য কেউ করেছে বলে চালিয়ে দেবে। অতএব আইনের বিধান অনুযায়ী বলা যায় যে নিজের নাম স্বাক্ষর করলেই জালিয়াতি হবে, বিষয়টা এমন নয়। বরং নিজের নাম স্বাক্ষর জালিয়াতি হতে পারে যদি স্বাক্ষরটা দ্বারা কোনো মিথ্যা দলিল কি করা হয়, তৈরি করা হয়, কোনো অধিকার দাবি করতে বা কোনো ব্যক্তিকে কি ক্ষতি করতে বা কি প্রতারণা করতে। উদাহরণটা পড়ি, দেখেন উদাহরণ যে আরিফ একটি বিনিময় বিলে এই উদ্দেশ্যে তার নিজের নাম স্বাক্ষর করে যে এটি একই নামের অন্য ব্যক্তি ড্র করেছে বলে বিশ্বাস করা হয়। আরিফ স্বাক্ষর করছে এই কারণে যাতে মানুষজন বিশ্বাস করে এই কাজটা করছে একই নামের আর একজন ব্যক্তি। এক্ষেত্রে আরিফ নিজের নাম স্বাক্ষর করে জালিয়াতি করেছে বলে গণ্য হবে। তাহলে আনারুল হক সাহেব বলেন যে নিজের নাম স্বাক্ষর কখন জালিয়াতি হবে, কখন জালিয়াতি হবে না? কিসে গেছিলেন? নোয়াখালী গেছিলেন? আচ্ছা, দেখেন আমরা একটা সমস্যামূলক প্রশ্ন এসেছিল, এটা একটু দেখি। আপনাদের এবারই আসছিল পরীক্ষায় এইটা। দেখেন, সমবায় সমিতির মালিকানাধীন একটি স্থাবর সম্পত্তি নিলামে 90 লাখ টাকায় কেউ খরিদ করেন। সমবায় সমিতির মালিকানাধীন মানে ওই সম্পত্তিটার মালিক একটা সমবায় সমিতি, ওই সম্পত্তির নিলামে তুলছে, নিলামে কিউ নামে একজন ব্যক্তি কিনছে কয় টাকা দিয়ে? 90 লাখ টাকায়। অয় ও জেড এর অয় ও জেড এর সাথে যোগ সাজসে ওই সমবায় সমিতির সেক্রেটারি এক্স, এক্স হলো ওই সমবায় সমিতির কি সেক্রেটারি, ওই সম্পত্তি যোগ সাজস করছে কার কার সাথে? ওয়াই আর জেড এর সাথে। ওই সম্পত্তির মূল্য 40 লাখ টাকা উল্লেখে জেড এর অনুকূলে একটি জাল দলিল করেন মর্মে সাক্ষী প্রমাণিত হয়। জমিটা বিক্রি করছে কয় টাকায়? 90 লাখ টাকায়। ঠিক আছে, বাট ওই সমবায় সমিতির সেক্রেটারি এক্স মহাশয় উনি ওয়াই আর জেড এর সাথে যোগ সাজসে কয়জনে ষড়যন্ত্র কইরা এই জমির মূল্য 40 লাখ টাকা দেখাইয়া জেড এর অনুকূলে একটা কি দলিল তৈরি করছে? জাল দলিল তৈরি করছে। এখন এক্স ওয়াই ও জেড কে পেনাল কোড 1860 এর কোন কোন ধারার অধীনে দোষী সাব্যস্ত ও দণ্ডিত করা যেতে পারে? প্রাসঙ্গিক বিধান উল্লেখে উত্তর দিন। কাহিনী বুঝছেন? কিউ কিনছে কয় টাকা দিয়া? 90 লাখ। বাট ওই সমবায় সমিতির সেক্রেটারি সে অন্য দুইজনের সাথে যোগ সাজস কইরা একটা জাল দলিল তৈরি করছে, যে জায়গায় দেখানো হয়েছে যে সেম সম্পত্তি জেড এর কাছে বিক্রি করা হয়েছে কয় টাকায়? 40 লাখ টাকায়। এখন এরা তিনজন কি অপরাধ করছে দণ্ডবিধি অনুযায়ী এটা আলোচনা করতে বলছে। দেখেন, আমরা যদি এতটুকু বুঝি যে, আচ্ছা একটু পড়ি, পড়লেই ভালো বুঝবেন। দেখেন বিচার্য বিষয়, দেখেন এক্স ওয়াই ও জেড কে দ্য পেনাল কোড 1860 এর কোন কোন ধারার অধীনে দোষী সাব্যস্ত ও দণ্ডিত করা যেতে পারে তা আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা, দেখেন আলোচ্য অংশে এক্স ওয়াই ও জেড তারা সবাই মিলে ষড়যন্ত্র করে সম্পত্তির মূল্য কম দেখিয়ে জাল দলিল প্রস্তুত করে। এখানে ষড়যন্ত্রের উপাদান উপস্থিত থাকায় তারা সকলে দ্য পেনাল কোড 1860 এর 120 ক ধারায় সংজ্ঞায়িত অপরাধ করেছে মর্মে প্রতীয়মান হয়। এক্ষেত্রে তারা সবাই 120 খ দ্বারাই কি হবে? দণ্ডিত হবে। তারা ষড়যন্ত্র করছে। তো ষড়যন্ত্র করতে লাগে কয়জন?
দুই বা ততোধিক। এ জায়গায় মোট আছে কয়জন? তিনজন। তাহলে তারা অপরাধমূলক ষড়যন্ত্রের অপরাধ করেছে বলে দণ্ডিত হবে। এছাড়া তারা সবাই 470 ধারায় সংজ্ঞায়িত জাল দলিল তৈরি করেছে এবং 471 ধারা অনুযায়ী তারা উক্ত জাল দলিলকে আসল হিসেবে ব্যবহার করেছে। এক্ষেত্রে তারা সকলেই 471 ধারায় কি হবে? তারা জাল জেনেও ওই দলিল কি করছে? ব্যবহার করছে। জাল জেনেও যেহেতু ব্যবহার করছে, তাই তারা দণ্ডিত হবে কত ধারায়? 400 কত ধারায়? 71 ধারায়। তাহলে তারা প্রথমত অপরাধ করছে কততে? 120 খ। তারপরে তারা জাল দলিল জেনেও ব্যবহার করছে, এটা শাস্তি কততে? 471 ধারায়। তারা সবাই জমির দাম কম দেখিয়ে জাল দলিল তৈরি করেছে, তাই তারা সবাই 468 ধারা অনুযায়ী প্রতারণা করার উদ্দেশ্যে জাল দলিল ব্যবহার করে জালিয়াতি করার দণ্ডে দণ্ডিত হবে। এবং এই যে যে জাল দলিলটা তারা তৈরি করছে, এটা কিসের উদ্দেশ্যে? প্রতারণা করার উদ্দেশ্যে। তাহলে তারা এই সাথে সাথে দণ্ডিত হবে কত ধারায়? 468 ধারায়। 468 ধারা। অন্যদিকে এক্স উক্ত সমবায় সমিতির সেক্রেটারি হওয়ায় তার উপর বিশ্বাস করে সমিতির সম্পত্তি দেওয়া হয়েছিল, কিন্তু এরূপ বিশ্বাসভঙ্গ করে উক্ত সম্পত্তি অসাধুভাবে জাল দলিলের মাধ্যমে হস্তান্তর করে, তাই সে 406 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধে কি হবে? দণ্ডিত হবে। 406 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য দণ্ডিত হবে। সিদ্ধান্ত: সুতরাং এক্স এক্স এর ঘাড়ে ধারা একটা বেশি আসতেছে, 406, 120 খ, 468 আর কত? 471 ধারায়। এবং ওয়াই জেড 120 খ, 468 ও 471 ধারায় কি দণ্ডিত? বুঝতে পারছেন? তাহলে এক্স এর ঘাড়ে 406 আসতেছে কে বলেন? তারা বিশ্বাস করে দিছিল। বুঝতে পারছেন? এখন আমরা তো পরীক্ষায় পড়ালেখা করে যাব, অনেক ক্ষেত্রে এরকম হবে যে কিছু কিছু প্রশ্ন কিন্তু আপনার হুবহু পারবে না। তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এতদিন ধরে যে পড়ছেন, সেই অভিজ্ঞতাটুকু ওই জায়গায় ঢেলে দিয়ে আসতে হবে। আশা করি আমাদের সবই বাদবে। তারপরেও যদি কিছু এদিক সেদিক হয়ে যায়, কোনো আত্মবিশ্বাস হারানো যাবে না। তো এই পর্যন্ত আমরা যা পড়লাম, অনলাইন অফলাইনে যারা আছেন, কোনো সমস্যা হয়েছে কিনা জিজ্ঞাসা করতে পারেন, বা কোথাও বুঝছেন বুঝেন না এরকম কেউ এরকম কিছু আছে কিনা। কোনটা? হম। কেন 18 পান নাই খুঁজে? 18 আছে তো, খুঁজে পান নাই? 3 নম্বর পেজে দেখেন 18 আছে। পাইছেন? পাইছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি ডিফেমেশন বা মানহানি। মানহানি বা ডিফেমেশন এবং এর ব্যতিক্রম সমূহ বর্ণনা করুন। আমাদের দণ্ডবিধির 499 ধারায় মানহানির সংজ্ঞা দেওয়া হয়েছে। মানহানি হতে পারে কথার মাধ্যমে, লেখার মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে, বা কোনো চিহ্নের মাধ্যমে। মানহানি হচ্ছে যখন আপনি কারো কোনো ব্যক্তিকে নিয়ে, সে জীবিত হোক, কাল্পনিক হোক, মৃত হোক, তাকে নিয়ে যদি কোনো আহ কোনো কুৎসা রটান, তখনই সেটাকে বলা হবে কি? মানহানি। এখন একটা জিনিস এখানে মনে রাখেন যে, ধরেন আপনি যার নামে বাজে কথা বলতেছেন, এই জায়গায় অন্য কোনো ব্যক্তিরও থাকতে হবে। যদি শুধু সে থাকে, তাহলে সেটা মানহানি হবে না। ধরেন আগের দিন তানবীর রে বাজে কথা বলছি, এই জায়গায় আপনারা সবাই ছিলেন, এটা কিন্তু তানবীর আমার নামে মানহানির মামলা করতে পারে, কারণ এই কথাগুলো অন্য ব্যক্তির সামনে তারে আমি বলছি। বাট যদি আমি আর সে থাকতাম, তারে যত খুশি তত বলতাম, এটা আবার কি হতো না? মানহানি হতো না। অর্থাৎ মানহানি হতে হলে
অবশ্যই এই কথাগুলো বলা লাগবে বা এই অঙ্গভঙ্গি বলা লাগবে, করা লাগবে কার কার সামনে? অন্য কোনো ব্যক্তির সামনে। এ হচ্ছে কথা। দেখেন, মানহানি বা ডিফেমেশন দণ্ডবিধি 1860-এর 499 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা এরূপ খ্যাতি বা সুনাম নষ্ট হবে জেনেও যদি সে ব্যক্তি সম্পর্কে, এই যে দেখেন, কোনো কথা, আন্ডারলাইন করেন, কোনো কথা, চিহ্ন বা দৃশ্যমান চিত্রের সাহায্যে নিন্দা প্রকাশ করা হয়, তখন তা মানহানি বলে গণ্য হবে। উল্লেখ্য যে মৃত লোকের নামে কোনো ব্যক্তি বা সমিতির বিরুদ্ধেও নিন্দা মানহানি বলে গণ্য হবে। মৃত লোকের নামে মানহানি করতে পারেন। মৃত যে মারা গেছে তার নামে যদি বাজে কথা বলেন, মৃত ব্যক্তি তো আর মামলা করতেছে না, তার যে লিগাল রিপ্রেজেন্টেটিভ আছে তারা এসে মানহানির মামলা করবে। কোনো কোম্পানি বা সমিতির বিরুদ্ধেও যদি আপনি বাজে কথা বলেন, তারাও কি করতে পারবে? মানহানির মামলা করতে পারবে। তারপর দেখেন, কোনো বিষয় জব্দ করে রাখলে বা নিজের হেফাজতে রাখলে তা মানহানিকর বলা যাবে না। যিনি নিন্দা করেছে বা যার বিরুদ্ধে করেছেন তারা দুজন ব্যতীত অন্য আরেকজনকে তা জানতে হবে, তখনই তা মানহানি বলে গণ্য। অন্য কেউ যদি না জানে তাহলে সেটা কি হবে না? মানহানি হবে। মানহানিকর কোনো বিষয় প্রকাশিত হলে এর প্রকাশক ও প্রণেতা উভয় দায়ী। এটা একটু আন্ডারলাইন করেন। মানহানিকর যদি কোনো বিষয় প্রকাশ হয়, তাহলে প্রকাশক ও প্রণেতা উভয় কি হবে? কোন পত্রিকায় যদি কেউ কিছু লেখে, এটা যদি মানহানির অভিযোগ আনেন, যে লেখক সেও দায়ী হবে, পত্রিকার যে প্রকাশক সেও কি, সেও দায়ী হবে। এখন মানহানির ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো, কোনো কথা বললেই যদি মানহানি হয় তাহলে তার মানুষ হিসেবে কিছুই বলা যায় না। মানহানির দেখেন ব্যতিক্রম, 499 ধারায় 10টা ব্যতিক্রমের উল্লেখ আছে। সেসব ব্যতিক্রম নিচে দেওয়া হলো। ব্যতিক্রম গুলো কি কি আমরা একটু দেখি। দেখেন, এক, জনস্বার্থ বা জনগণের কল্যাণের জন্য কারো প্রতি সত্য দোষারোপ করা হলে তা মানহানি হবে না। আপনি যদি জনস্বার্থে বা জনগণের কল্যাণের জন্য বলেন যে অমুক এমপি সাহেব, অমুক মন্ত্রী সাহেব জনগণের কল্যাণের জন্য এই কাজ করে নাই, সে অমুক চেয়ারম্যান সাহেব এত বস্তা গম মেরে দিচ্ছেন বা এত টাকা আত্মসাৎ করছে, এটা কি হবে না? মানহানি হবে না। 2 নাম্বার দেখেন, জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে কোনো অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। আপনি বললেন যে অমুক গোপালগঞ্জ থানার ওসি সাহেব কোনো মামলা নেয় না, টাকা পয়সা না দিলে কোনো কি নেয় না, মামলা এজাহার হিসেবে রেকর্ড করে না, যদি সত্যই এটা হয়ে থাকে তাহলে এটা কি হবে না? মানহানি হবে না। 3 নাম্বার দেখেন, কোন জনসমস্যা বা গণসমস্যা সম্পর্কে কোন ব্যক্তির আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে তা কি নয়? মানহানি নয়। ধরেন অনেক সময় এমন জায়গা আছে, অনেক রাস্তা দীর্ঘদিন একটু বৃষ্টি নামলেই তলিয়ে যায়, বা একটু আপনার মনে খারাপ খারাপ অবস্থায় আছে, কিন্তু যে বা যারা পৌরসভার চেয়ারম্যান বা অন্যান্য যারা আছে ঠিকাদার, তাদের যারা দায়িত্ব তারা এটা ঠিকঠাক ভাবে করতেছে না, তো এটা যদি আপনি সমালোচনা করেন যে তাদের অবহেলার কারণে এটা কি হচ্ছে না, ঠিক হচ্ছে না, তাহলে এটা কি মানহানি নয়। কোন আদালতের কার্য বিবরণীর রিপোর্ট প্রকাশ করা হলে তা মানহানি নয়। আদালতে কি হয়েছে না না হয়েছে, আদালতের কোনো বিষয় যদি কোনো কিছু প্রকাশ করেন তাহলে সেটা কি হবে না? মানহানি হবে না। 5 নাম্বার দেখেন, আদালত কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন কোন ফৌজদারি বা দেওয়ানি মোকদ্দমার দোষ গুণ সাক্ষী বা সাক্ষ্যের সম্পর্কে সৎ বিশ্বাসে কোনো অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। আদালত কর্তৃক সিদ্ধান্ত, অনেক সময় আদালত ধরেন আহ সিদ্ধান্ত, পরিমনিরে 2বার রিমান্ডে নিছে, এক মামলায় 2বার রিমান্ড নিয়েছে। এখন কোন সাংবাদিক যদি সৎ বিশ্বাসে আদালতের সমালোচনা করে যে 2বার রিমান্ডে কেন নেওয়া হলো, এখন এটা কি হবে না? মানহানি হবে না। আচ্ছা, আরে এখন তো কোনো কোনো কিছু লেখলেই মানহানি হবে না, কারণ আপনি মানহানি করে যারে নিয়েই লেখেন সবাই তো ভিতরে আছে। দেখেন, কোন বিষয় সিদ্ধান্ত নেওয়ার ভার জনগণের উপর ন্যস্ত করা হলে তখন এই বিষয়ে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। যেমন, কোনো ব্যক্তি কোনো বই প্রকাশ করলে বা প্রকাশ্য স্থানে বক্তৃতা দিলে তখন তা বিচার করার জন্য জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে বলে গণ্য করা হবে। আপনি জনগণের কাছে যদি কোনো কিছু প্রকাশ্য স্থানে বলেন বা জনগণের উপর বিচারের ভার দেন, তখন সেটা কি বলে গণ্য হবে না? মানহানি বলে গণ্য হবে না। 7 নাম্বার দেখেন, অন্যের উপর আইনসম্মতভাবে ক্ষমতা রয়েছে এমন ব্যক্তি সরল বিশ্বাসে কোনো নিন্দা করলে তা মানে অ্যাজ লং অ্যাজ আপনার গুড ফেইথ আছে, সরল বিশ্বাসে যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কথা বলতেছেন ততক্ষণ পর্যন্ত সেটা কি হবে না? মানহানি
হবে না। 8 নাম্বার দেখেন, ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট সৎ বিশ্বাসে অভিমত দেওয়া হলে তা মানহানি বলে গণ্য হবে না। যেমন পুলিশের কাছে কারো ব্যাপারে অভিযোগ করা, ক্ষমতা সম্পন্ন ব্যক্তির কাছে, পুলিশের কাছে আমি অভিযোগ করিই তো বিচারের জন্য। আপনি একজনের পুলিশের কাছে কেন অভিযোগ কেন করা হয়? আমি তো বিচার চাচ্ছি এই জন্য। বা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ কেন করা হয়? বিচার চাচ্ছি এই জন্য। আমি বললাম যে অমুক এলাকার চেয়ারম্যান এই কাজ করছে, তাহলে এটা কি হবে না? মানহানি হবে না। বিচার চাওয়া মানহানি নয়। কোনো ব্যক্তি নিজের বা অন্যের স্বার্থ রক্ষা করতে গিয়ে বা জনস্বার্থে সৎবিশ্বাসে কোনো দোষারোপ করলে তা মানি নয়। জনস্বার্থে যদি সৎবিশ্বাসে কারো দোষারোপ করেন সেটা মানহানি নয়। এবং সবশেষে দেখেন, জনকল্যাণে সৎবিশ্বাসে কোনো ব্যক্তিকে সতর্ক করে কিছু বলা হলে তা মানহানি হবে না। জনগণের কল্যাণের জন্য আপনি যদি কাউকে সতর্ক করে কিছু বলেন, তাহলে সেটাও কি হবে না? মানহানি হবে না। জনগণের কল্যাণের জন্য কাউরে সতর্ক করে দিয়া বলে কারে যে এতদিন যা করার করছেন, এখন থেকে ঠিকঠাক মতো কাজ করেন, আর টাকা পয়সা আত্মসাৎ করেন না সরকারে থাইকা। ধরেন রিসেন্টলি আমাদের অন্যান্য যত সব রাজনীতিবিদদের নামে যত শত 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 কোটি কোটি টাকার যে আসছে, যে এত টাকা মারছে অত টাকা মারছে, এখন যদি কোনো ব্যক্তি সৎ বিশ্বাসে এটা করে থাকে, তাহলে সে পরবর্তীতে তার বিরুদ্ধে দেখা গেল 10 বছর পর তার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। তো সে কি দেখাইতে পারে? ব্যতিক্রমে যে কোনো একটা দেখাইতে পারে যে আমি সৎ বিশ্বাসে এটা করছিলাম জনগণের কিসের জন্য? কল্যাণের জন্য। তাহলে শাস্তি দেখেন, মানহানি যাই হোক না কেন, মানহানির শাস্তি কিন্তু কম। 500 ধারা অনুযায়ী মানহানির অপরাধের শাস্তি 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা মানহানির শাস্তি কি? 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা অপরাধ। তো এই ছিল হচ্ছে আমাদের মানহানি। আর একটা আর একটা দেখেন, মৃত ব্যক্তির নামে মানহানি করলে তা অপরাধ হবে কিনা? হ্যাঁ, মৃত ব্যক্তির নামে মানহানি করলে তা জীবিত ব্যক্তির মতোই মানহানির অপরাধ হবে। দণ্ডবিধি 1860-এর 499 ধারা ব্যাখ্যা 1-এর মধ্যে স্পষ্ট বর্ণনা করা হয়েছে, মৃত ব্যক্তির নামে মানহানি করলেও তা মানহানি বলে গণ্য হবে। উক্ত নিন্দাবাদ যদি এরূপ হয় যে তার জীবদ্দশায় তার জন্য মানহানিকর হতো এবং তা তার পরিবার এবং অন্যান্য নিকট আত্মীয়দের অনুভূতিতে আঘাত করার জন্য অভিপ্রেত হয়। তার মানে মৃত ব্যক্তির নামেও যদি কি করেন, আজে বাজে কথা বলেন, সেটাও মানহানি বলে গণ্য হবে। আচ্ছা, আমাদের আজকের শেষ প্রশ্নটা, বি নাম্বারটা একটু দেখেন, এটা পড়লেই আমাদের আজকে শেষ হয়ে যাবে। সেটা বলছে যে এ বি কে একটি দেওয়ানি মোকদ্দমা পরিচালনা থেকে বিরত রাখার উদ্দেশ্যে তার ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। বলতেছে যে তুমি এই দেওয়ানি মামলা যদি তুমি যদি দেওয়ানি মামলা পরিচালনা করো, তাহলে তোমার ঘর কি দিব? পোড়াই দেবো। এ কর্তৃক আহ কি অপরাধ সংগঠিত হয়েছে সংশ্লিষ্ট আইনের বিধানে উত্তর দিন। এটা হচ্ছে আমরা সামনে পড়বো। তার আগে বলে দিই, যে কোনো ভয় দেখানো, এটাকে বলে ক্রিমিনাল ইন্টিমিডেশন, অপরাধজনক ভীতি প্রদর্শন। অপরাধজনক ভীতি প্রদর্শনের সংজ্ঞা দেওয়া হয়েছে 503 ধারায়। আপনি যদি কাউরে যে কোনো ভয় দেখান, এটা হলো অপরাধমূলক ভীতি প্রদর্শন। অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি 506 ধারায় আলোচনা করছে 2 অংশে। প্রথম অংশে আর কি দ্বিতীয় অংশে, যারা আপনারা কোর্টে বলেন 506+2। আগে আমরা দ্বিতীয় অংশের শাস্তি শুনি। দ্বিতীয় অংশের শাস্তি কি? যদি আপনি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বা ততোধিক বছর কারাদণ্ডযোগ্য কোন অপরাধের ভয় দেখান, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য স্ত্রীলোকের সতীত্ব নষ্টের দুর্নামের ভয় দেখানো, বা এমন কোন অপরাধের ভয় দেখাইছেন যার সাজা কত 7 বছর বা তার বেশি অপরাধের, তাহলে সেই ক্ষেত্রে এই ভয় দেখানোর জন্য আপনার সাজা হতে পারে 7 বছর। সাজা হতে পারে কত বছর? 7 বছর। আর আপনি যদি 7 বছরের কম কোনো অপরাধের ভয় দেখান, তাহলে সাজা হবে 2 বছর, 506 প্রথম অংশ অনুযায়ী। তাহলে এই জায়গায় যে ভয়টা দেখাইছে, এই ভয়টা হচ্ছে আপনার ঘর পোড়ানোর ভয়। ঘর পোড়ানোর শাস্তি হলো 436 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড। তাহলে আপনি যে ভয়টা দেখাইছেন, সে ভয়টা সাজা কত? মানে সেই অপরাধটার সাজা হলো যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। তার মানে এই জায়গায় আপনার সাজা হবে 506 প্রথম অংশে না দ্বিতীয় অংশে? কারণ আপনি যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য বা 10 বছর কারাদণ্ডযোগ্য অপরাধের ভয় দেখাইছে, এই জন্য আপনার সাজা হবে 506-এর দ্বিতীয় অংশ। সাজা কত? 7 বছর পর্যন্ত হতে পারে। দেখেন, বিচার্য বিষয় এ কর্তৃক কি অপরাধ সংঘটিত হয়েছে তা আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা, এখানে এ কর্তৃক 503 ধারা অনুযায়ী অপরাধমূলক ভীতি প্রদর্শনে অপরাধ সংঘটিত হয়েছে। অপরাধমূলক ভীতি প্রদর্শনকে বলে ক্রিমিনাল ইন্টিমিডেশন। এখানে বি এর ঘর পোড়ানোর হুমকি প্রদানের মাধ্যমে এ বি কে অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে। কারণ দণ্ডবিধি 1860-এর 503 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধনের জন্য ভয় দেখিয়ে কোনো কাজ করতে বাধ্য করালে
বা কাজ করা থেকে বিরত রাখাকে অপরাধজনক ভীতি প্রদর্শন বলে। তাই এক্ষেত্রে এ দণ্ডবিধির 506 ধারা অনুসারে সাজা পাবে। আপনি আরো বিস্তারিত লিখে দিবেন যে ভয় দেখালে 506-এর 1 এই সাজা, 506-এর 2 সাজা। যেহেতু এখানে সে ঘর পোড়ানোর হুমকি দিছে, ঘর পোড়ানোর সাজা হলো 436 ধারায়, তার সাজা কত? মৃত্যু, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য। অর্থাৎ সে এখানে হুমকি দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের, তাই এখানে তার সাজা হতে পারে 506-এর দ্বিতীয় অংশে কত? 7 বছর পর্যন্ত কারাদণ্ড। সুতরাং এ দণ্ডবিধির 503 ধারায় উল্লেখিত অপরাধজনক ভীতি প্রদর্শনের দায়ে 506 ধারায় দণ্ডিত হবে। তো এই ছিল আজকের লেকচার। আপনারা যারা যারা অনলাইনে ধৈর্য সহকারে এতক্ষণ অপেক্ষা করলেন, আপনাদের ধন্যবাদ। বা সামনে যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞাসা করতে পারেন, নতুবা আমাদের আগামী ক্লাস আবার বৃহস্পতিবার বিকাল 5টা 30 মিনিটে ইনশাল্লাহ। এবং বৃহস্পতিবার ইনশাল্লাহ আমাদের দণ্ডবিধি শেষ হয়ে যাবে। কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, তাহলে ঠিক আছে, ভালো থাকেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম স্যার।